আমরা অনেকদিন ধরে শুনছি যে আমাদের বাংলাদেশের তৈরি অ্যানিমে আসতে চলেছে, তবে আমরা অনেকে এই খবরটা জানি না যে পাকিস্তানে তাদের নিজেদের তৈরি অ্যানিমে রিলিজ হয়ে গেছে। হ্যাঁ, আপনারা একদম ঠিকই শুনেছেন, পাকিস্তান তাদের নিজেদের হ্যান্ড অন অ্যানিমেশন মুভি রিলিজ করেছে, আর যেটার নাম হলো দ্য গ্লাস ওয়ার্কার্স। আর যেটা সেম টু সেম স্টুডিও জিবলির অ্যানিমেশনের মতো হয়েছে। আর একটা ফান ফ্যাক্ট হলো এই মুভিটা বানাতে পুরো 10 ইয়ার্স লেগেছে। এই মুভিটা বানানোর আইডিয়া 2014 সালে সর্বপ্রথম উসমান রিয়াজ স্যারের মাথায় আসে। আর উসমান রিয়াজ হলেন যে অ্যানিমেশন স্টুডিও থেকে অ্যানিমেটা বানানো হচ্ছে, অর্থাৎ মানু অ্যানিমেশন স্টুডিও ডাইরেক্টর এবং কো ফাউন্ডার। যদিও বা পুরো 10 ইয়ার্স ধরে মুভিটা বানানোর কাজ চলছিল, তবে এই মুভিটার ফুল স্কেল প্রোডাকশন শুরু হয় 2019 সালে। তো ওসমান রিয়াজ ছোটবেলা থেকে ডিজনি এবং জিবলি স্টুডিওর অ্যানিমেশনের অনেক বড় ফ্যান ছিলেন, এবং তখন থেকে তার মনে আগ্রহটা জাগে যে পাকিস্তানে এমন একটা কিছু নিয়ে আসা দরকার, এবং তার এই আগ্রহের জন্য শেষমেশ পাকিস্তানে রিলিজ হয় তার তৈরি অ্যানিমেশন মুভি দ্য গ্লাস ওয়ার্কার্স। আর এদিকে আমরা এখনো সাইকামা ভার্সেস গোজোতেই পড়ে আছি। তো সর্বপ্রথম ওসমান রিয়াজ স্যারকে অনেক অনেক কংগ্রাচুলেশন যে তিনি অ্যানিমেশনের মতো একটা জিনিসকে এত বড় স্কেলে এনেছেন, এবং ড্যাম রেসপেক্ট টু হিম যে তিনি 2014 থেকে এতগুলো বাধা ফেস করেও তিনি অ্যানিমেশনের পেছনে লেগেছিলেন, এবং পুরো 10 বছর কাজ করার পর শেষমেশ 2024 সালে ফাইনালি তিনি অ্যানিমেশনটা রিলিজ করেন, যেখানে 2020 সালের আগে অ্যানিমেকে কেউ ঠিক মতো চিনতই না। অ্যানিমেশনের কথা উঠলে মানুষ শুধু কার্টুন মনে করতো। অ্যানিমেশন নিয়ে ক্যারিয়ার করা তখন একেবারে ইম্পসিবল ছিল, এবং সেখানে 2014 সাল থেকে 2024 সাল পর্যন্ত একটা অ্যানিমেশনের উপর লেগে থাকা অনেক বড় একটা ব্যাপার। বাই দ্য ওয়ে, এই মুভিটা রিলিজ হয় 26 জুলাই 2024-এ, and after watching the movie I was really shocked. এটা ছিল পাকিস্তানের প্রথম হ্যান্ড অন অ্যানিমেশন মুভি, এবং প্রথম অ্যানিমেশন মুভি হওয়া সত্ত্বেও এটা যে ভিজুয়াল ছিল সেটা একেবারে নেক্সট লেভেলের। তো এই মুভিতে আমাদের দুইটা মেইন ক্যারেক্টারকে দেখানো হয়, যারা দুইজন আলাদা আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। তো মেল ক্যারেক্টারটা হলো ভিনসেন্ট, যে কিনা তার বাবার সাথে গ্লাস ওয়ার্কারের কাজ করে থাকে, এবং ফিমেল ক্যারেক্টারটার নাম হলো অ্যালিস, যে কিনা একজন কলোনেলের মেয়ে, এবং সে ভায়োলেন্ট প্লে করতে অনেক বেশি পছন্দ করে। এবং স্টোরিটা যখন আস্তে আস্তে আগে বাড়তে থাকে, তখন তারা দুজন আলাদা ব্যাকগ্রাউন্ড থেকে হওয়া সত্ত্বেও তাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। এক সময় গিয়ে তাদের কান্ট্রিতে ভয়ানক একটি ওয়ার শুরু হয়ে যায়। একটি ওয়ারের ফলে কতটুকু নেগেটিভ ইম্প্যাক্ট করতে পারে একটি কান্ট্রির উপর, সেটা এই মুভিতে দেখানো হয়েছে। এমন কিছু অ্যানিমে যেগুলো রিমেক ডিজার্ভ করে। একজন অ্যানিমে ফ্যান একটা অ্যানিমের কাছ থেকে কি চায়? একটা সুন্দর স্টোরি, একটা ভালো অ্যানিমেশন, এবং একটা সুন্দর ওয়াইফু। এখন ধরো যে একটা অ্যানিমে রিলিজ হয়েছে, এবং সেই অ্যানিমে স্টোরিটা অনেক সুন্দর, এবং তার সাথে অ্যানিমের অ্যানিমেশনটা একদমই ভালো না, এবং অ্যানিমে স্টোরিটা মাঙ্গা থেকে অনেক ডিফারেন্ট। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা কি অ্যানিমেটা দেখতে চাইবে? অবভিয়াসলি নট। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু অ্যানিমে সম্পর্কে জানতে চলেছি যেগুলো আসলেই রিমেক ডিজার্ভ করে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 5-এ থাকছে সোল ইটার। এটা এমন একটা অ্যানিমে যা প্রথম দিকে অসাধারণ ছিল, তবে অ্যানিমে ফ্যান্সরা এই অ্যানিমে থেকে সবচেয়ে বড় ডিসঅ্যাপয়েন্টমেন্ট যেটা পায় সেটা হলো এই মাঙ্গার অরিজিনাল যে এন্ডিংটা ছিল অ্যানিমেতে, সেই এন্ডিংটা না দেখিয়ে অ্যানিমে অরিজিনাল ভাবে একটা এন্ডিং তৈরি করা হয়। অ্যানিমেশনের কথা আসলে অ্যানিমের অ্যানিমেশন এবং ক্যারেক্টার ডিজাইন কিন্তু অনেক সুন্দর ছিল, তবে এন্ডিংটা ভালো হয়নি, কারণ এটা মাঙ্গার আসল যে এন্ডিংটা ছিল সেটা ফলো করেন। এখন শুধু একটা জিনিস ভাবো, যে সোল ইটারের এন্ডিংটা যদি একদম মাঙ্গা অনুযায়ী হতো এবং ফায়ার ফোর্সের মতো একটা অসাধারণ অ্যানিমেশন পায়, তাহলে এটি শোনেনের ভিতরে একটা ভালো জায়গা পেত। নাম্বার 4-এ আছে দ্য প্রমিস নেভারল্যান্ড। এই অ্যানিমেটার সিজন 1 দেখার পরে আমরা ভেবেছিলাম ওয়াও, দিস ইজ আ মাস্টারপিস, বাট দেন সিজন 2 আসলো, এবং সিজন 2-তে সবার রিয়াকশনটা এমন ছিল। সিজন 1টা ভালো থাকলেও সিজন 2-তে মাত্র 11টা এপিসোডে 150+ চ্যাপ্টার কভার করেছিল। হোয়াট দ্য হেক। অ্যানিমেতে গোল্ডেন পন্ড আর্ক একেবারে বাদ, এই আর্কটাই অ্যানিমেতে দেওয়া হয়নি, অথচ এটি মাঙ্গার অন্যতম সেরা একটি পার্ট ছিল। এমনকি অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টারদেরকেও বাদ দেওয়া হয়েছে সিজন 2 থেকে। আমার মনে হয় যদি প্রমিস নেভারল্যান্ড যদি আবার ভালো করে একটা রিমেক পায়, তাহলে এটি সেরা একটি অ্যানিমে সিরিজ হতে পারে। এখানে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিয়ে দিও। Demon Slayer, one of the most popular anime of 2024. কিছুদিন আগেই অ্যানিমে সিজন 4 শেষ হলো, আর এই অ্যানিমে সিজন 4 এ অ্যানিমেশন বাদে তেমন ভালো কিছু একটা ছিল না। Demon Slayer সিজন 4 এ একটা মেগা এপিসোড সহ মোট মিলে মাত্র 8টা এপিসোড ছিল, আর সিজন 4 এর লাস্ট এপিসোডটা তো আজকের ভিডিওতে আমরা ডিমন স্লেয়ারের কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট সম্পর্কে জানতে চলেছি। বাট ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি অলে সেট করে দিও, আর যারা এখন আমার ডিসকর্ড সার্ভারে জয়েন করো তারা ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডিসকর্ড সার্ভারে জয়েন হয়ে নিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। নাম্বার 1, টেঙ্গে নুজু একমাত্র হাসিরা নয় যে কিনা ইনজুরির জন্য রিটায়ার্ড হয়েছে। এর আগেও একজন থান্ডার হাসিরা ছিল যে কিনা ডেমন স্লেয়ার কর্প থেকে ইনজুরির জন্য রিটায়ার্ড হয়েছিল, আর তিনি হলেন নানাদার দেন আমাদের জেনিসুর সেন্সে থান্ডার হাসিরা জিগোরো কোয়াজিমা। তিনি একজন ডিমানের সাথে ফাইট করার সময় নিজের রাইট লেগ হারিয়ে ফেলেছিলেন, এবং তারপরে তিনি রিটায়ার্ড হন।
ফ্যাক্ট নাম্বার 2, ওয়েল আমরা সবাই জানি লাভাশিরা মিৎসুরি হেয়ার কালার পিঙ্ক, তবে ছোটবেলা থেকে তার চুলের রং এমন ছিল না। তো এটা রিজন হলো মিৎসুরি নিজে আর্লি এজে একটি জাপানিজ সুইট অনেক বেশি খেয়েছিল, আর সেই মিষ্টির নাম হলো সাকুরা মোচি, যেটা কি পিঙ্ক কালারের হয়ে থাকে। আর ক্রিয়েটর এটাও মেনশন করে যে এটাতে এতই ফেভারিট হয়ে গেছিল যে মিৎসুরি টানা 8 মাস ধরে প্রতিদিন এই মিষ্টি খেয়েছিল, যার ফলে তার হেয়ার কালার এভাবে পরিবর্তন হয়ে যায়। ফ্যাক্ট নাম্বার 3, আমাদের ওয়াটারাশিরা গিয়ো তোমিওকা নিজেকে কখনোই ওয়াটারাশিরা হিসাবে মানে না, তবে গিয়ো তোমিওকা নিজের ড্রেসটা সেটা তার কাছে অনেক পছন্দের, কারণ গিয়ো তোমিওকার ড্রেস দুইটা জিনিসকে রিপ্রেজেন্ট করে। ফার্স্ট অফ অল দিস প্যাটার্ন রিপ্রেজেন্ট সাবিতো, যে কিনা গিয়ো তোমিওকার অনেক ভালো একজন ফ্রেন্ড ছিল, যে ফাইনাল সিলেকশনের দিনে একটি ডেমনের হাত থেকে গিয়ো তোমিওকাকে বাঁচাতে গিয়ে নিজে মারা গেছিল। আর অপর পাশে ডার্ক পিঙ্ক তার সিস্টার সুতাকোকে রিপ্রেজেন্ট করে, যে নিজেও একটি ডেমনের হাতে মারা গেছিল। ফ্যাক্ট নাম্বার 4, গিয়ো তোমিওকার সেন্সে অর্থাৎ মিস্টার উরোকোদাকি, আমরা জানি তিনি সবসময় একটি মাস্ক পরে থাকেন, আর এর রিজনটা হলো মিস্টার উরোকোদাকির ফেসটা অনেক বেশি ইনোসেন্ট টাইপের এবং তার ফেসটা তার এজের সাথে ম্যাচ করে না, যার ফলে ডেমনদের সাথে ফাইট চলাকালীন ডেমনরা তার ফেস নিয়ে মজা করে, যার ফলে তিনি টেম্পো মাস্ক পরে থাকেন। অ্যানিমে জিনিসটা শুনলে সর্বপ্রথম আমাদের মাথায় কি আসে? জাপান, অ্যানিমেশন স্টুডিও, মাঙ্গা, জাপানিজ। বাট তোমরা কি জানো আমাদের বাংলাদেশে তৈরি অনেকগুলো অ্যানিমেশন মুভি আর সিরিজ আছে? হ্যাঁ, তোমরা একদম ঠিক শুনেছো। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বাংলাদেশের কিছু অ্যানিমেশন মুভি এবং সিরিজের সাথে পরিচয় করিয়ে দেবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। সো নাম্বার 5 এ আছে এক্সড্রিভার্স। সো এটা মূলত বাংলাদেশের তৈরি সর্বপ্রথম 3D অ্যানিমেটেড ওয়েব সিরিজ। তো এটার মূল কাহিনী হচ্ছে এখানে 3 জন ফ্রেন্ড থাকে এবং তাদের নাম হলো রাতুল, রোহান এবং অ্যানি। তো এই ওয়েব সিরিজটা মূলত তারা 3 জন দৈনন্দিন জীবনে কি করে, কি অ্যাডভেঞ্চার করে বেড়ায় সেসবের উপর বেস্ট আর কি। এখানে মূলত বাংলাদেশি কালচার এবং জীবনধারাকে অনেক ভালোভাবে তুলে ধরা হয়েছে। সো নাম্বার 4 এ আছে টুমরো। তো এটা বেসিক্যালি একটা শর্ট ফিল্ম টাইপের, আর এটা ক্লাইমেট চেঞ্জের উপর বেস্ট। এটা 2021 সালে ক্যানেস ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভ্যালে বেস্ট অ্যানিমেশন শর্ট ফিল্মের পুরস্কার পায়। তো নেক্সট যে অ্যানিমেশনটা আছে সেটা নাম হলো দ্য অ্যাডভেঞ্চার্স অফ মন্টুমিয়া। মন্টুমিয়া নামটা শুনে তোমরা আবার মানুষ ভেবো না, সে বেসিক্যালি একটা পিঁপড়া। এই অ্যানিমেশন সিরিজটা 2000 থেকে 2002 সালে 21 টেলিভিশনে রিলিজ করা হয়। এই অ্যানিমেশনটা সফটেজ লিমিটেড দ্বারা প্রডিউস করা হয়। সফটেজ লিমিটেড এবং 21 টেলিভিশন এই সিরিজের 13টা এপিসোড রিলিজ করার কন্ট্রাক্ট সাইন করেছিল, তবে 29 আগস্ট 2002 সালে পর্যন্ত শুধু 3টা এপিসোড রিলিজ হয়। দ্য অ্যাডভেঞ্চার অফ মন্টুমিয়া ইজ দ্য ফার্স্ট 3D অ্যানিমেশন সিরিজ ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, অ্যান্ড মন্টুমিয়া থট টু বি দ্য ফার্স্ট ফিকশনাল সুপারহিরো ইন বাংলাদেশ। সো এই অ্যানিমেশন সিরিজের যে মূল কাহিনীটা সেটা হচ্ছে, তো এই গল্পে যে মন্টুমিয়াটা আছে সে তার গ্রামের লোকদের হয়ে খারাপ কাজে বিরোধিতা করে এবং বিভিন্ন ধরনের অন্যায়ের প্রতিবাদ করে থাকে। আর তো এভাবে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে প্রতি এপিসোডে তাকে কি ফেস করতে হয় সেটা নিয়ে মূলত এই কাহিনীটা। পরবর্তীতে যে অ্যানিমেশন মুভিটা আছে সেটার নাম হলো মুজিব আমার পিতা। এটা বেসিক্যালি একটা বায়োগ্রাফিক্যাল অ্যানিমেশন। এই অ্যানিমেশনটার ভিতরে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনে, তিনি তার জীবনে কি কি সংগ্রাম করেছেন, কোথায় কোথায় অবদান রেখেছেন, ইটিসি অনেক কিছু জানতে পারবো আমরা। হোয়াট ইফ মিনাটো নামিকাজে যদি মারা না যেত? আমাদের ফোর্থ কাগে নারুটোর বাবা মিনাটো নামিকাজে কুরামাকে সিল করতে গিয়ে নিজেকে স্যাক্রিফাইস করে। তবে কি হতো যদি মিনাটো নামিকাজে এখনো বেঁচে থাকতো? এর ফলে নারুটো লাইফে কি ইম্প্যাক্ট পড়তো, কোনহার ভবিষ্যৎ কি হতো এবং নারুটো সিরিজের উপর কি পরিবর্তন আসতো সেটা নিয়ে আজকে আলোচনা করা হবে। আর লাস্টের পয়েন্টটা তুমি ভুলেও মিস করো না। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। Just like the yellow flash of the leaf. 俺は波風湊。নাম্বার 5, নারুটোস চাইল্ডহুড। আমাদের যে অরিজিনাল টাইম লাইন সেখানে দেখানো হয়েছে যে নারুটো একজন ইতিম হয়ে বড় হয়েছে এবং সে নাইটেলসের জিঞ্জুরিকে হওয়ার কারণে তার ভিলেজের লোকজন তার সাথে খারাপ ব্যবহার করতো এবং তাকে ঘৃণার চোখে দেখতো। যদি এখানে মিনাটো নামিকাজে বেঁচে থাকতো তাহলে এরকম কোনোদিনই হতো না, কারণ নারুটোর বাবা মিনাটো নামিকাজে তখন নিজেই হোকাগে থাকতেন এবং অবভিয়াসলি কেউ হোকাগের ছেলের সাথে কোনোদিন মিসট্রিট করতো না, এবং তখন নারুটোর বাবা মা বেঁচে থাকতো, যে কারণে সে কখনো নিজেকে একা মনে করতো না। এখন আসা যাক এর ফলে নারুটোর উপর কি প্রভাব পড়তো। আমরা সবাই ভালো করেই জানি যে নারুটোর নেভার গিভ আপ যে অ্যাটিটিউডটা আছে সেটা মূলত তার লোনলিনেস এবং স্ট্রাগলের জন্য এসেছিল। বাট উইথ এ লাভিং ফ্যামিলি হি মাইট নট হ্যাভ দ্য সেম স্ট্রং ড্রাইভ টু প্রুভ হিমসেলফ। তবে তখনও সে মিনাটোর গাইডেন্সের কারণে অ্যাম্বিশনাস এবং এনার্জেটিক পার্সোনালিটি নিয়ে বড় হতো। নাম্বার 4, উড নারুটো স্টিল বি এ জিঞ্জুরিকি। আমরা অরিজিনাল টাইম লাইনে দেখতে পাই মিনাটো কুরামা চাকরাকে অর্ধেক নিচের মধ্যে এবং অর্ধেক নারুটোর মধ্যে সিল করে দিয়েছিল। তবে তখন যদি মিনাটো বেঁচে থাকতো তখন এটাও হতে পারতো যে সে কুরামাকে নিজের মধ্যে সিল করে রাখতো, যার ফলে এটা হতো যে নারুটো কুরামা চাকরা পেতো না, যার ফলে তার পাওয়ার প্রোগ্রেশন অনেক স্লো হয়ে যেত। তার সাথে কুরামা চাকরা না থাকার কারণে নারুটোকে তার নিজের ন্যাচারাল চাকরা এবং তাইজুৎসুর উপর ডিপেন্ড করতে হতো। তবে সে তখনও পাওয়ারফুল হতো কিন্তু তার ব্যাটেল স্টাইলটা অনেক ডিফারেন্ট হয়ে যেত তখন, এবং মিনাটো যদি বেঁচে থাকতো তখন সে তার বাবার কাছ থেকে ফ্লাইং রাইজিনও শিখতে পারতো। নাম্বার 3,
মিনাটোস ইনফ্লুয়েন্স অফ নারুটোস ট্রেনিং। এখানে মিনাটো বেঁচে থাকলে নারুটো একজন জিনিয়াস হোকাগেকে তার টিচার হিসাবে পেত। মিনাটো তখন তার ছেলে অর্থাৎ নারুটো উজুমাকিকে অনেক অ্যাডভান্স জুৎসু শেখাতো, যার মধ্যে পড়ে ফ্লাইং রাইজিন, অ্যাডভান্সড রাসেনগান ভেরিয়েন্টস। নারুটো রাসেনগান শিখেছিল জিরায়ার কাছ থেকে। তবে এখন যেহেতু মিনাটো বেঁচে থাকতো, তখন সে নারুটোকে অনেক সহজে রাসেনগান শেখাতে পারতো, কারণ রাসেনগান সে নিজে ক্রিয়েট করেছিল। আমরা সবাই জানি মিনাটো নামিকাজে ওয়ান অফ দ্য স্মার্টেস্ট হোকাগে ছিল, যার কারণে সে যদি নারুটোকে ট্রেনিং দিত তাহলে নারুটোর ব্যাটেল ইন্টেলিজেন্স অনেক ডিফারেন্ট হতো। হয়তোবা জিরায়া তখন নারুটোকে ট্রেনিং দিত, তবে মিনাটো বেঁচে থাকলে নারুটোর ট্রেনিংটা আরো ভালোভাবে হতে পারতো। এমন কিছু ক্যারেক্টার যেগুলো নারুটোতে একদম ব্যাডাস ছিল, কিন্তু বোরুটোতে আসার পর एकदम इन्होंने वक्त बदल दिया, जज्बात बदल दिए, जिंदगी बदल दी। ओ भाई मारो मुझे मारो। সো আজকের ভিডিওতে আমরা এমন কিছু নারুটো ক্যারেক্টার সম্পর্কে জানতে চলেছি যাদের নারুটো অ্যানিমের মধ্যে দেখলে গায়ের লোম পর্যন্ত দাঁড়িয়ে যেত, তবে বোরুটো অ্যানিমেতে তাদের দেখলে দেখা যায় আকাশ পাতাল পার্থক্য। তো আজকের ভিডিওতে আমি 10টা এমন ক্যারেক্টার ইনক্লুড করব, আর নাম্বার 1 দেখলে তো তোমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাদের লিস্টের নাম্বার 10-এ থাকছে ইয়ামাটো। তো আমরা সবাই জানি ইয়ামাটো নারুটোতে অনেক ভালো একটা সাপোর্টিং ক্যারেক্টার ছিল এবং সে অনেক পাওয়ারফুল উড স্টাইল ইউজার ছিল, বাট বোরুটোতে আসার পর ইয়ামাটোরে দেখলে জোকার বেশি লাগে। सारी उम्र मैं जो कर जा बढ़िया रहा। তো এই লিস্টের নাম্বার 4-এ থাকছে শিকামারু। আমরা সবাই জানি শিকামারু নারুটোতে কত ব্যাডাস একটা ক্যারেক্টার ছিল, এবং তার সাথে নারুটো অ্যানিমেতে তাকে অনেক কুল এবং হ্যান্ডসাম ভাবে দেখানো হয়েছে। ইভেন আমাদের তেমারি পর্যন্ত শিকামারুকে দেখলে পাগল হয়ে যেত। বাট যখন বোরুটোতে শিকামারুকে দেখানো হয়, ये तो टट्टी है। তো নাম্বার 7-এ আছে আমাদের আঙ্কো। আমার হয়তো একদমই বলা লাগবে না যে নারুটো অ্যানিমেতে আঙ্কো কতটা কুল ছিল। Эти парни теряют в этом лесу много крови. বাট নারুটো ফ্যানদের মাথা তখন খারাপ হয় যখন তারা আঙ্কোকে বোরুটো অ্যানিমেতে দেখতে পায়। हग दिया। এআই, যার ফুল ফর্ম হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এখনকার সময়ে এআই একটা কমন জিনিস হয়ে দাঁড়িয়েছে। আমরা কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি যে এমন এআই জেনারেটেড পিকচার ট্রেন্ডিং এ চলতেছে। এগুলোকে বলা হচ্ছে জিবলি স্টাইল ইমেজ। যারা আগে থেকে জিবলি স্টুডিও চেনো তারা অবশ্যই জানো যে জিবলি স্টুডিওর মুভিগুলো কেমন হয়ে থাকে। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি এই এআই আর্ট এবং আর্টিস্টের জন্য আসলে ইনসাল্ট কিনা, এবং এর যে ব্যাড ইফেক্টটা পড়তেছে সেটা আসলে কি। তবে ফার্স্টে আমরা জানতে চলেছি হোয়াট ইজ জিবলি স্টুডিও। জিবলি স্টুডিও হচ্ছে জাপানের টোকিওতে অবস্থিত একটি অ্যানিমে স্টুডিও। এটি প্রতিষ্ঠিত হয় 1985 সালের 15 জুন। সো জিবলি স্টুডিও ওয়াজ হেডেড বাই ইসাও টাকাহাটা, টোশিও সুজুকি এন্ড হায়াও মিয়াজাকি হিমসেলফ। তবে এখানে মিয়াজাকি এবং টাকাহাটা অনেক আগে থেকে একসাথে কাজ করে আসছেন। তো হায়াও মিয়াজাকি তার ক্যারিয়ার স্টার্ট করেন 1963 সালের টোই অ্যানিমেশনের সাথে কাজ করে। তবে তিনি পরবর্তীতে গিয়ে এ প্রো অ্যানিমেশন, নিপ্পন অ্যানিমেশন, টোকিও মুভি শিনচা এবং টপ ক্রাফটের মতো অনেকগুলো স্টুডিওর সাথে কাজ করেন। তবে ফাইনালি 1985 সালের 15 জুন তিনি জিবলি স্টুডিও প্রতিষ্ঠা করেন। তো জিবলি স্টুডিওর অ্যানিমেশন গুলোর মধ্যে আছে মাই নেম বাই টোটোরো, ক্যাসেল ইন দ্য স্কাই, কিকিজ ডেলিভারি সার্ভিস এবং গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ। তবে শুধু এগুলো না, এগুলো বাদেও অনেকগুলো মুভি আছে জিবলি স্টুডিওর, যেমন কি 2024-এ দ্য বয় এন্ড দ্য হিরোন মুভিটার জন্য হায়াও মিয়াজাকি দ্য বেস্ট অ্যানিমেটেড ফিচার ফিল্মের জন্য অস্কার পান। তো এখন আসা যাক এআই টপিকটা নিয়ে। এখন বলতে গেলে যেসব ইমেজ ট্রেন্ডিং এ চলছে, এআই সেটাকে জিবলি স্টুডিও থেকে লিটারালি কপি করছে। এখন যদি আমাকে বলা হয় তাহলে আমি কখনোই এটাকে সাপোর্ট করব না, বিকজ ফার্স্ট অফ অল হ্যান্ডমেড ক্যানট বি রিপ্লেসড বাই এআই। একটা জিনিস তুমি নিজের হাতে বানিয়ে যতটা পারফেকশন এবং স্যাটিসফাইড হতে পারবে, সেটা তুমি এআই দিয়ে বানিয়ে কখনোই অতটা স্যাটিসফাইড হতে পারবে না, সেটা তুমি মানো আর না মানো। এখন এআই দিয়ে বানানো জিবলি স্টুডিওর আর্ট স্টাইল যে ট্রেন্ডিং এ চলতেছে, সেটা লিটারালি হায়াও মিয়াজাকির আর্ট স্টাইলকে কপি করা হচ্ছে। আর একটা আর্টিস্টের কাছে এটা
একটা ইনসাল্ট বাদে আর কোনো কিছু না। ইমাজিন করো তুমি অনেক পরিশ্রম করে একটা ইউনিক কিছু তৈরি করলে এবং কিছুদিন পরে দেখা গেল কেউ তোমার সেটা কপি করে তোমার থেকেও বেশি ভাইরাল করে ফেলেছে, তখন তোমার কেমন লাগবে? অবশ্যই ভালো লাগবে না। ঠিক তেমনই হায়াও মিয়াজাকি এত বছর ধরে নিজের ইউনিক আর্ট স্টাইলে কাজ করে যাচ্ছে এবং হঠাৎ করে এআই সেটাকে কপি করে ট্রেন্ডিং এ নিয়ে চলে এসেছে। এখন যারা এই ইমেজগুলো জেনারেট করতেছে তাদের অধিকাংশ লোকই জানে না যে স্টুডিও জিবলি জিনিসটা আসলে কি, এবং এটা যার আর্ট স্টাইল সেই হায়াও মিয়াজাকিকেও তারা চেনে না। এটা একটা ইনসাল্ট বাদে আর কোনো কিছু হতে পারে না। হায়াও মিয়াজাকি নিজে বলেছেন এআই ইজ অ্যান ইনসাল্ট টু লাইফ ইটসেলফ। সো ফাইনালি আমাদের চ্যানেলে কমপ্লিট হয়ে গেছে 1K সাবস্ক্রাইবার্স। হ্যালো ইমতিয়াজ। হ্যালো ইমতিয়াজ। Anyone Imtiaz? 1000 সাবস্ক্রাইবার্সের জন্য তোমাকে কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন ফর 1K সাবস্ক্রাইবার। তোমার জন্য দুইটা কোশ্চেন আছে। দুইটা কোশ্চেন আছে। আমার কোশ্চেন হচ্ছে, তোমার জন্য একটা কোশ্চেন হলো। তোমার কাছে আমার কোশ্চেন হলো, না তোমার জন্য একটা কোশ্চেন। তো তোমার ডেয়ার হচ্ছে যে সো যেমনটা আমি বলেছিলাম আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর 1K স্পেশাল কিউএনএ এবং সাথে ফেস রিভিল ভিডিও আসতে চলেছে। সো হিয়ার ইট ইজ, আর ইউ রেডি? 3, 2, 1। সো হে গাইস, আমি অ্যানিমেন ইমতিয়াজ এবং ফাইনালি ফেস রিভিল ডান। তো ফার্স্টে আমি তোমাদের যে কোশ্চেনগুলো ছিল সেগুলোর আমি অ্যান্সার দিয়েছি উইদাউট ফেস। এখন আমাদের তোমাদের যে ফেভারিট ইউটিউবার আছে যেমন হিসাম ভাই, পোকে এক্সেল ভাই, তাদের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। তো চলো লেটস স্টার্ট। তো সবার আগে থাকছে আমাদের সুপার ফিকশনের কোশ্চেন। তো ইয়াসিন আলী ভাই কোশ্চেন করেছে যে ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশন অন হিটিং 1K সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ ভাইয়া। তো দ্যাটস এ বিগ মাইলস্টোন, থ্যাংক ইউ ভাইয়া। তো কোশ্চেনটা হলো, যদি তুমি কোনো একজন অ্যানিমে ক্যারেক্টারকে রিয়েল লাইফে আনতে পারতে তাহলে তুমি কোন ক্যারেক্টারকে রিয়েল লাইফে আনতে? তো আমি যদি কোনো অ্যানিমে ক্যারেক্টারকে রিয়েল লাইফে আনতে চাইতাম তাহলে আমি মাওকে আনতাম ফ্রম অ্যাপোথেকারি ডায়েরিজ। তো চলো দেখা যাক এবার আমাদের হিসাম ভাই কী দিয়েছে। তোমার 1000 সাবস্ক্রাইবার্সের জন্য তোমাকে অল দ্য বেস্ট ভাই, এভাবেই আগে যাও। দেখো ভাই, সবাই তো কোশ্চেন্স করবে তোমাকে তোমার 1000 সাবস্ক্রাইবার্স উপলক্ষে, কিন্তু আমি তোমার কোশ্চেন করবো না ভাই, আমি তোমার আর একটু ডিফিকাল্ট দিলাম, ঠিক আছে? তুমি এক কাম করবা, কাজটা হয়েছে কি আমি জানি তুমি তোমার ক্লাসের মধ্যে কিন্তু একটা সুন্দর মাইয়া থাকে যারে তুমি পছন্দ করো, এটা আমি জানি কারণ আমি তোমার ভাই। এখন ওই মাইয়ার ইনবক্সে যাইবা, চাই ওই মাইয়ারে প্রপোজ করো। দি অ্যাপোথেকারি ডায়েরিজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে আই হ্যাভ এভার ওয়াচড। তবে তোমরা কি জানো অ্যাপোথেকারি ডায়েরিজের ওয়েব নোভেলটা কেন অলমোস্ট বন্ধ হয়ে গেছিল? এবং তোমরা কি জানো মেন ক্যারেক্টারের নাম কেন মাও রাখা হয়? আজকের ভিডিওতে আমরা অ্যাপোথেকারি ডায়েরিজ সম্পর্কে এমন 10টি ফ্যাক্ট জানবো যেগুলো অধিকাংশই তোমরা জানো না, এবং লাস্টে এমন 2টা ফ্যাক্ট থাকছে যেগুলো মিস করে দিলে তোমার ভিডিও দেখার কোনো মানেই হবে না। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তোমরা কি জানো অ্যাপোথেকারি ডায়েরিজের যে স্টোরিটা আছে সেটা মূলত চায়না ট্যাং ডাইনেস্টির ওপর বেস্ট। এখানে অ্যানিমে স্টোরিটা পুরোপুরিভাবে বেস্ট না হলেও যে মেন কনসেপ্টটা সেটা চায়না ট্যাং ডাইনেস্টির থেকে ইন্সপায়ার্ড। ট্যাং ডাইনেস্টি চায়নাতে 618 থেকে 907 এডি পর্যন্ত শাসন করে। অ্যানিমেতে আমরা যে ক্যারেক্টারগুলো দেখি তাদের নাম, যে জায়গাগুলো আমাদের দেখানো হয় সেই জায়গাগুলো, হারবান মেডিসিনগুলো এবং যে পোশাকগুলো তারা পরে সবকিছুই ট্যাং ডাইনেস্টি থেকে ইন্সপায়ার্ড। এই অ্যানিমেতে চায়নার যে হিস্টোরিগুলো আছে সেগুলোকে বেশি হাইলাইট করা হয়েছে এবং তার জন্য অ্যাপোথেকারি ডায়েরিজের অ্যানিমের কনসেপ্টটা অনেক বেশি ইউনিক লাগে। তো বেশিরভাগ অ্যানিমে ফ্যানই এই কথাটা মনে করে যে দ্য অ্যাপোথেকারি ডায়েরিজে শুধুমাত্র একটি মাঙ্গা আছে যেটা থেকে এই অ্যানিমেটা অ্যাডপ্ট করা হয়েছে। তো সেই অ্যানিমে ফ্যান্সদের গালে থাপ্পড় মেরে আমার কাছে থাকছে নতুন একটা ইনফরমেশন। দি অ্যাপোথেকারি ডায়েরিজের মেন মাঙ্গাটা বাদে আরো একটি স্পিন অফ মাঙ্গা আছে যেটা সম্পর্কে বেশিরভাগ ফ্যানই জানে না, এবং সেই মাঙ্গাটার নাম হলো মাও নো তো। যা হোক, আমরা জাপানিজ নামটা ডাস্টবিনে ফেলে ইংলিশে আসি, কারণ জাপানিজ উচ্চারণ করতে গিয়ে আমার দাঁত ভেঙে যাচ্ছে। তো মাঙ্গাটার ইংলিশ নামটা ছিল মাউস মিস্ট্রি। এই মাঙ্গাটাতে বেসিক্যালি মাওয়ের বিভিন্ন ধরনের ছোট ছোট কাহিনী তুলে ধরা হয়েছে এবং এই মাঙ্গাটা একটু কমেডিক টাইপের আর কি। আমরা সবাই ভালো করেই জানি দ্য অ্যাপোথেকারি ডায়েরিজের অ্যানিমে অ্যাডাপ্টেশনটা কতটা সুন্দর, তবে অ্যানিমেটা একটু শর্ট করার জন্য মাঙ্গা এবং লাইট নোভেল থেকে অনেকগুলো আর্ক পর্যন্ত বাদ দেওয়া হয়েছে, এবং যার ফলে অ্যানিমে স্টোরিটা বুঝতে মাঝে মাঝে একটু সমস্যা হয়ে থাকে, এবং তার সাথে কিছু কিছু ক্যারেক্টার ডেভেলপমেন্টটাও তেমন ভালোভাবে আমাদের দেখানো হয়নি। আমরা অ্যানিমেতে মাওয়ের যে ইনভেস্টিগেশনগুলো দেখি সেইগুলো লাইট নোভেল এবং মাঙ্গাতে অনেক ডিটেলভাবে দেওয়া হয়েছে। তাই যদি তোমরা দ্য অ্যাপোথেকারি ডায়েরিজের স্টোরিটা একটু ভালোভাবে বুঝতে চাও তাহলে তোমার লাইট নোভেলটা পড়তে পারো। তবে বাঙালিদের এত খালি টাইম কোথায়, তা তো একটু সময় পেলেই সেটা হস্তশিল্পের ওপর লাগাবে।
দি আকাতসুকি, এ গ্রুপ অফ ব্রোকেন হিরোস। আমরা জানি আকাতসুকিতে একটার পর একটা লেজেন্ডারি ক্যারেক্টার্স আছে, তবে তোমরা কি জানো ইতাচি, ওবিতো এবং কোনান তারা আকাতসুকিতে কেন জয়েন করে? তাছাড়া বাকি যে মেম্বারগুলো আছে তারা এবার কেন আকাতসুকিতে জয়েন হয়? তো আজকে আমরা জানতে চলেছি যে আকাতসুকি মেম্বাররা তারা কেন আকাতসুকিতে জয়েন হয়েছিল। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটি একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সবার আগে আমাদের জানতে হবে যে আকাতসুকি কেন এবং কিভাবে ক্রিয়েট হলো। তো প্রথমের দিকে ইয়াহিকো, কোনান এবং নাগাটো আকাতসুকি স্টার্ট করে। তো ইয়াহিকো, কোনান এবং নাগাটো একটা ভিলেজ থেকে বিলং করে যেটার নাম আমাগাকুরে, এবং এই আমাগাকুরে ভিলেজটা সব ন্যাশনের একদম মাঝখানে ছিল। আর এই আমাগাকুরে ভিলেজটা একদম মাঝখানে হওয়ার কারণে যখনই কোনো ওয়ার হতো সবাই এখানে এসে লড়াই করতো, যার ফলে এখানে অনেক ক্ষয়ক্ষতি হতো। এবং তারপরে ইয়াহিকো, নাগাটো এবং কোনান পৃথিবী থেকে ওয়ারকে স্টপ করে পিস আনার জন্য আকাতসুকি ক্রিয়েট করে, এবং আস্তে আস্তে আকাতসুকি অনেক পপুলার হতে থাকে এবং এখানে অনেক মেম্বার জয়েন হতে থাকে। এবং তখন আমাগাকুরে ভিলেজের লিডার হানজো ভাবে যে আকাতসুকির কারণে তারা বিপদে পড়তে পারে। পরে হানজো আকাতসুকি মেম্বারদের সাথে কথা বলার জন্য তাদেরকে ডাকে, তবে হানজো আর ডানজো তাদেরকে ধোকা দিয়ে ইয়াহিকোকে মেরে ফেলে। এবং এটা হওয়ার পরে নাগাটো একদম রাগে ফেটে পড়ে, যার ফলে নাগাটো নিজের রিনাগানের সাহায্যে আকাতসুকিতে যতগুলো মেম্বার ছিল তাদের বডিকে নিজের কন্ট্রোলে নিয়ে নেয়, এবং এরপরেই নাগাটো হয়ে যায় আকাতসুকির নিউ লিডার। তো এবার আসা যাক যে মেম্বারগুলো আকাতসুকিতে কেন জয়েন হয়। তো সবার লাস্টে থাকছে কাকুজো। আকাতসুকিতে জয়েন হওয়ার আগে কাকুজো একজন ক্রিমিনাল ছিল যে টাকার বদলে মানুষদের মারতো। তো তারপরে একদিন পেনা জুৎসু তার কাছে আকাতসুকিতে জয়েন হওয়ার অফার নিয়ে যায়। প্রথমে কাকুজো আকাতসুকিতে জয়েন হওয়ার অফারটা রিজেক্ট করে দেয়, তবে পরবর্তীতে কাকুজো ভাবে এটা তার জন্য একটা পারফেক্ট জায়গা হবে, যার জন্য সে পরে আকাতসুকিতে জয়েন হয়ে যায়। কারণ আকাতসুকিতে জয়েন হওয়ার পরে কাকুজো অনেক সহজেই নিজের বাউন্টিগুলোকে হান্ট করতে পারতো। তো তারপরে থাকছে সাসুরি। থার্ড গেট নিনজা ওয়ারের সময় সাসুরি নিজের ভিলেজ ছেড়ে দেয়, এবং তখন কোনান তার কাছে আকাতসুকিতে জয়েন হওয়ার অফার নিয়ে আসে। তো সাসুরি জানতো না যে আকাতসুকি কি, সেজন্য সে কোনানের সাথে ফাইট করতে চায়, তবে পরবর্তীতে কোনানের জুৎসুগুলো দেখে সে আকাতসুকিতে জয়েন হয়ে যায়। সোনিয়ে ইন্ডিয়ার একটা কার্টুন চ্যানেল যা ইতিমধ্যে অনেকগুলো পপুলার অ্যানিমে রিলিজ করেছে এবং আরো করতে চলেছে। সোনিয়েতে আমরা অনেকগুলো অ্যানিমে হিন্দি সহ অন্যান্য ডাবেও দেখতে পেয়েছি, যেমন বাংলা, তেলুগু, তামিল। তার মধ্যে আমরা নারুটো এবং নারুটো শিপুডেনের কিছু এপিসোড বাংলাতেও দেখেছি, এবং জুজুৎসু কাইসেন বাংলাতে রিলিজ না হলেও হিন্দিতে অবশ্যই রিলিজ হয়েছে। তো কিছুদিন আগে, বলতে গেলে 2 বা 3 দিন আগে, সোনিয়ে তাদের অফিসিয়াল ইনস্টা এবং ফেসবুক পেজে একটা পোস্ট করে, যা দেখে আমরা ভালোভাবে বুঝতে পারি যে ডক্টর স্টোন সোনিয়েতে আসতে চলেছে। এখন ডক্টর স্টোন যেহেতু সোনিয়েতে আসতেছে, সেই জন্য অবভিয়াসলি আমরা এর ডাব দেখতে পাবো। এখন একটা প্রশ্ন হলো, আমরা তো নারুটো এবং নারুটো শিপুডেনের হিন্দি সহ বাংলা ডাবও দেখতে পেয়েছি, তো এখন কি আমরা ডক্টর স্টোনের বাংলা ডাবটাও কি দেখতে পাবো? তো এর কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখনো করা হয়নি। যেমন ধরতে গেলে আমরা নারুটো এবং নারুটো শিপুডেনের বাংলা ডাব পেয়েছি, কিন্তু জুজুৎসু কাইসেনের বাংলা ডাব আমরা এখনো পাইনি। ঠিক তেমনই এটা অফিসিয়াল ভাবে শিওর না যে ডক্টর স্টোনের বাংলা ডাবও আসবে, তবে কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট থেকে আমরা এটা জানতে পাই যে ডক্টর স্টোন শুধু হিন্দিতে ডাব করা হয়নি, হিন্দি সহ আরো কিছু ভাষার মধ্যে এটা ডাব করা হয়েছে। তো এমনটাও হতে পারে যে তার মধ্যে বাংলা ডাবটাও থাকতে পারে, তবে শিওর ভাবে কোনো কিছু বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসে। তো সোনি এতে ডক্টর স্টোন রিলিজ হতে চলেছে 12ই মে থেকে। সো এটাও হতে পারে যে আমার এই ভিডিওটা আসতে আসতে সোনি এতে হিন্দি ডাব রিলিজও হওয়া শুরু হয়ে গেছে। হু নোস, বিকজ আই এম লেজি। তো ফার্স্ট অফ অল হিন্দি ডাব ওয়াচারদের জন্য একটা খারাপ খবর আছে। তো আমরা ভালো করেই জানি যে ডক্টর স্টোনের প্রথম যে 2টা সিজন আছে সেটা অলরেডি ক্রাঞ্চিরোলে হিন্দি ডাবে অ্যাভেলেবেল। তো অনেকে আছে যারা হিন্দি ডাবের প্রথম 2টা সিজন দেখে ফেলেছে অলরেডি। তো বলতে পারো এখানে খারাপ খবর কি হলো। তো এটা সবার জন্য খারাপ খবর না, যারা শুধু প্রথম 2টা সিজন হিন্দি ডাবে দেখেছে এটা তাদের জন্য। সোনি এতে একদম প্রথম সিজন থেকেই হিন্দিতে রিলিজ হচ্ছে, তাই যারা ইতোমধ্যে ডক্টর স্টোনের প্রথম 2টা সিজন দেখে ফেলেছো তাদেরকে আবারও দেখা লাগতে পারে। অবভিয়াসলি দেখা লাগতে পারে না, তাদের অবশ্যই দেখতে হবে। এবং যেহেতু সোনি এতে ডক্টর স্টোনের 3য় সিজনটা এখনো হিন্দি ডাব রিলিজ করা হয়নি, তাই যারা প্রথম 2টা সিজন হিন্দিতে দেখে ওয়েট করতেছো যে কখন হিন্দি ডাব আসবে, তারা সোনি এতে এই হিন্দি ডাবে ডক্টর স্টোনটা দেখে নিতে পারো। তবে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে, কারণ প্রথমে 2টা সিজন শেষ হবে, দেন সিজন 3-র হিন্দি ডাবটা তোমরা দেখতে পারবে। বাট একটা কথা আছে, ডক্টর স্টোনের যে হিন্দি ডাব এবং সোনি এর যে হিন্দি ডাব সেটা বেসিক্যালি 2টাই আলাদা হতে চলেছে। তাই যারা প্রথম 2টা সিজন ক্রাঞ্চিরোলে হিন্দিতে দেখে ফেলেছো তারাও দেখতে পারো, একটু নতুন ফিল আসবে। আর এখন এটা তোমাদের উপর, তোমরা দেখবে কি দেখবে না। তো এখন অনেকে বলবা যে আমাদের কেন হিন্দি ডাবে দেখতে হবে, আমরা জাপানিসে দেখবো। এটা পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করে যে আমি জাপানিসে দেখি, তুমি জাপানিসে দেখো, কিন্তু সবাই জাপানিস বুঝে না বা সাবটাইটেলস পড়া সবার দ্বারা হয় না, তাই তারা হিন্দি ডাবেও দেখতে পারে, নো প্রবলেম। বাট হোপফুলি তারা যেন ডাবটা ভালো করে দেয়। দেখা যেতে পারে যে আমরা একটা ভালো ডাব আশা করে পরে ডিসঅ্যাপয়েন্ট হয়ে যেতে পারি, হু নোস। বাট আই থিঙ্ক ভালো হবে, কারণ আমরা নারুটো শিপুডেন এবং নারুটো ডাবগুলো অনেক ভালো দেখতে পেয়েছি, এবং জুজুৎসু কাইসেনের ডাবটাও ভালো ছিল, যা আমি অনেকের কাছ থেকে শুনেছি আর কি। তো আশা করা যায় তারা ভালো ডাবই আনবে। তো
এখন এটা তাদের ওপর, তারা কি করে সেটা দেখাই যাবে 12 তারিখে। তো তোমরা যারা হিন্দিটা ওয়াচার আছো ওয়েট করতে থাকো। ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডস 2025 এবং আমার ওপিনিয়নে ইট ওয়াজ আ ডিসঅ্যাপয়েন্টমেন্ট। And the anime award goes to বাট শুধু আমার জন্য না, অনেক অ্যানিমে ফ্যান্সদের জন্য এটা একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টই ছিল। আর এই কথা আমি কেন বলছি সেটা তোমরা ভিডিওর লাস্টে গিয়ে বুঝতে পারবে। সো আজকের এই ভিডিওতে আমরা ক্রাঞ্চিরোল অ্যানিমে অ্যাওয়ার্ডস 2025 এর কোন কোন ক্যাটাগরিতে কোন কোন অ্যানিমে নমিনিসে ছিল, কোন কোন অ্যানিমে জিতেছে এবং কোন কোন অ্যানিমে ডিজার্ভ করতো সে বিষয়ে কথা বলতে চলেছি। সো বেশি কথা না বলে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো প্রথমে থাকছে বেস্ট ভয়েস আর্টিস্টের অ্যাওয়ার্ড। এখানে নমিনিসে ছিল আওয়ুকি ফ্রম দ্য অ্যাপোথিকারি ডায়েরিজ, আসুমি তানেজাকি ফ্রম ফ্রিরেন, কেনিসি সুজুমুরা ফ্রম ব্রেভ ব্যাং ব্রেভান, শিনো ওয়াকায়ামা ফ্রম দান্দাদান, সায়াকা সেমবঙ্গি ফ্রম ডেলিশিয়াস ইন ডানজন এবং নাসুকি হানাই ফ্রম দান্দাদান। আর এই ক্যাটাগরিতে দিচ্ছে আওয়ুকি ফ্রম দ্য অ্যাপোথিকারি ডায়েরিজ এবং আমার মতে এটা ঠিকই আছে। যারা অ্যাপোথিকারি ডায়েরিজ দেখেছো তারা বুঝতে পারবে, আর যারা এখন অ্যাপোথিকারি ডায়েরিজ দেখোনি তাদের জন্য আই বাটনে একটা ভিডিও থাকছে, তোমরা ওইটা দেখে আসতে পারো। পরবর্তী ক্যাটাগরি হলো বেস্ট অ্যানিমে এন্ডিং সিকোয়েন্স। এই ক্যাটাগরির নমিনিসে ছিল আন্তানান্তে ফ্রম রানমা হাফ, বার্নিং ফ্রম ওশিনোকো সিজন 3, নোবডি ফ্রম কাইজু নাম্বার 8, রিকোয়েস্ট ফ্রম সোলো লেভেলিং এবং টাইডাডা ফ্রম দান্দাদান। এবং এই ক্যাটাগরির উইনার হয়েছে রিকোয়েস্ট ফ্রম সোলো লেভেলিং। পরবর্তী ক্যাটাগরি থাকছে বেস্ট ওপেনিং সিকোয়েন্স। এই ক্যাটাগরিতে নমিনিসে ছিল অ্যাবিয়াস ফ্রম কাইজু নাম্বার 8, ব্লিং ব্যাং ব্যাং বর্ন ফ্রম ম্যাশলে ম্যাজিক অ্যান্ড মাসেলস, ফ্যাটাল ফ্রম ওশিনোকো সিজন 2, লেভেল ফ্রম সোলো লেভেলিং, ওতোনোকে ফ্রম দান্দাদান এবং লাস্টে থাকছে আস ফ্রম ওয়ান পিস। এবং এই ক্যাটাগরিতে উইনার হয়েছে ওতোনোকে ফ্রম দান্দাদান এবং আমার মতে ওতোনোকে ডিজার্ভ। এখানে ব্লিং ব্যাং ব্যাং বর্ন ছিল কিন্তু ওতোনোকে জিতছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই কারণ দুইটাই ক্রিপি নাটসের। সো আমার মতে এটা ঠিক আছে এবং তোমাদের ওপিনিয়ন কি সেটা তোমরা কমেন্টে জানিয়ে দিও। নেক্সটে থাকছে বেস্ট সাপোর্টিং ক্যারেক্টার্স। এখানে নমিনিসে ছিল ফরেন ফ্রম ফ্রিরেন, জিনশি ফ্রম দ্য অ্যাপোথিকারি ডায়েরিজ, সেইকো আয়াসে ফ্রম দান্দাদান, সেনশি ফ্রম ডিলিশিয়াস ইন ডানজন, টার্বো গ্র্যানি ফ্রম দান্দাদান এবং লাস্টে থাকছে হিমেল ফ্রম ফ্রিরেন। আর এই ক্যাটাগরির উইনার হয়েছে ফার্ন ফ্রম ফ্রিরেন। আমার মনে হচ্ছে এটাও ডিজার্ভ করে, তবে তোমাদের মতামতটা তোমরা কমেন্টে জানিয়ে যেও। অ্যানিমে ভিলেন্স এমন একটা জিনিস যেটা অ্যানিমে ফ্যান্সদের কাছে অনেক পছন্দের। তো আজকের এই ভিডিওতে আমরা ডিমন স্লেয়ারের টপ 10 ভিলেন নিয়ে আলোচনা করতে চলেছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। থাকে আর এদের দুইজনেরই আলাদা আলাদা পাওয়ার আছে। ডিমন স্লেয়ার এন্টারটেইনমেন্ট ডিস্ট্রিক্ট আর্টকে তানজিরো, রেঙ্গেনুজুই, এনোসুকে এবং জেনিৎসু মিলে তাদেরকে ডিফিট করে। 7 নম্বরে আছে নাকিমে। নাকেমি হলো ওয়ান অফ দ্য বেস্ট ব্লাড ডিমন। নাকেমি ইনফিনিটি ক্যাসেলকে যেভাবে খুশি কন্ট্রোল এবং ম্যানিপুলেট করতে পারত। নাকেমি তার বিওয়া ইউজ করে যেভাবে খুশি যখন খুশি যাকে তাকে টেলিপোর্ট করতে পারে, তবে মুজান নিজেই তাকে পরবর্তীতে মেরে ফেলে। তো 6 নম্বরে আছে হানতেঙ্গু। তো হানতেঙ্গুর ব্লাড ডেমন আর্ট হলো সে তার ইমোশনের অ্যাকর্ডিং ক্লোন বানাতে পারে, তবে সর্টসমিথ ভিলেজারকে তানজিরো, নেজুকু, গেনিয়া এবং মিৎসুরির হাতে সে ডিফিট করে। হোয়াট ইফ যদি নারুটো সিরিজের মধ্যে রিন মারা না যেত? কথাটা শুনে কিছু মনে নাও হইতে পারে, তবে ভাই বিশ্বাস করেন রিন মারা না গেলে নারুটো সিরিজের মধ্যে এমন কিছু চেঞ্জ আসতো যেটা আপনারা কখনোই চিন্তা করতে পারেন। আজকের ভিডিওতে আমরা এমন একটা টাইমলাইন ক্রিয়েট করব যেখানে রিন এখনো বেঁচে আছে। তো রিন বেঁচে থাকলে কি ওবিতো একটা ভিলেন হবে? ওবিতো কি তখনও 4th গ্রেড নিনজা ওয়ার স্টার্ট করবে? আর যদি ওবিতো ভিলেন না হয় তাহলে তার হোকাগে হওয়ার স্বপ্নটা কি পূরণ হবে? তাছাড়া সব থেকে বড় কথা, রিন বেঁচে থাকলে কি রিন আর ওবিতোর জানতে হলে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তো হ্যাঁ, বেশি দেরি না করিয়া লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাদের কাহিনীটা তখন থেকে শুরু হবে যখন ক্লাউড ভিলেজের কিছু নিনজা রিনকে কিডন্যাপ করে নিয়ে যায়। তখন ওবিতো রিনকে বাঁচানোর জন্য যেতে চাইলেও কাকাশি যেতে চায় না। আর কাকাশি কেন যেতে চায় না এটার একটা রিজন আছে, বাট আমি তোমাদেরকে সেটা বলবো না কারণ স্পয়লার হয়ে যাবে। প্রথম দিকে কাকাশি না যেতে চাইলেও পরে ওবিতোকে দেখে সেও চলে যায়। তো পরে কাকাশি আর ওবিতো মিলে রিনকে বাঁচিয়ে নেয়। তবে ফাইট চলাকালীন কাকাশির একটা চোখ কোনায় লেগে নষ্ট হয়ে যায় এবং ওবিতোর গায়ের উপরে বড় একটা পাথর পড়ে। তো আমরা জানি এই সময়ে ওবিতো তার একটা শারিঙ্গান কাকাশিকে দিয়ে দেয় এবং তারপরে কাকাশি এবং রিন সেফলি সেখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরে মাদারা এসে ওবিতোকে সেখান থেকে বাঁচিয়ে নিয়ে যায় এবং তারপরে মাদারা উচিয়া ওবিতোকে ম্যানিপুলেট করার ট্রাই করে, তবে ওবিতো মাদারার ম্যানিপুলেশনের শিকার হয় না। তো এভাবে কিছুদিন চলতে থাকে। পরে একদিন হোয়াইট জেটসু এসে বলে যে কাকাশি এবং রিন মৃত্যু ঝুঁকির মধ্যে আছে। তখন ওবিতো তাদের বাঁচানোর জন্য চলে যায়। এখানে রিনের ভিতরে 3 টেল বিস্ট আছে, সেই জন্য রিন চায় যে কাকাশি যেন তাকে মেরে ফেলে আর ভিলেজের কোনো ক্ষতি না হয়। সেই জন্য রিন নিজের ইচ্ছায় কাকাশি চিদুরির সামনে এসে দাঁড়ায়। তো এখান থেকে শুরু হয় মেন টুইস্ট। তখন ওবিতো
ওবিতো এসে কাকাশির হাত ধরে ফেলে এবং কাকাশি কোনোভাবে তার চিদুরিটাকে কন্ট্রোল করে ফেলে। তো তখন এখানে রিন মরে না এবং ওবিতো আর কাকাশি মিলে যতগুলো ক্লাউড ভিলেজে নিনজা ছিল সবাইকে মেরে ফেলে। প্রথম দিকে রিন আর কাকাশি ওবিতোকে চিনতে না পারলেও পরে ওবিতো যখন মাস্ক খোলে তখন তারা চিনতে পারে যে এটা ওবিতো। রিন আর কাকাশি তখন শকড হয়ে যায়। তারপরে ওবিতো রিন আর কাকাশিকে সব ঘটনা খুলে বলে। এখানে রিন ওবিতোর ফাইটিং স্টাইল দেখে তার উপরে একেবারে ইমপ্রেস হয়ে যায়। তো এখন যেহেতু রিন মরে না সেই জন্য ওবিতোর ভিলেন হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এখন তারা সবাই মিলে ভিলেজের দিকে যেতে চায়, তবে রিন তাদেরকে বলে তার মধ্যে 3 টেল বিস্ট আছে, সেই কারণে সে যদি ভিলেজে যায় তাহলে ভিলেজে অনেক বড় একটা বিপদ হতে পারে। তারপরে কাকাশি এবং ওবিতো রিনকে আশ্বাস দিয়ে বলে যে কিচ্ছু হবে না। তারপরে তারা মিনাটোর কাছে যাওয়ার প্ল্যান করে। তারপরে সবাই মিলে যখন মিনাটো আর কুশিনার কাছে যায় তখন তারা ইমোশনাল হয়ে পড়ে। মিনাতো এবং কুশিনা এটা দেখে অনেক খুশি হয় যে ওবিতো এখনো বেঁচে আছে। তারপরে মিনাতো তার সিলিং জুৎসু ইউজ করে এবং রিনের ভিতরে 3 টেল বিস্টটাকে সিল করে দেয়। তো এখানে রিন অফিসিয়ালি একজন জিনজুরিকে হয়ে যায়। তারপরে সবকিছু আগের মতোই ভালোই চলতে থাকে। তো এই টাইম লাইনে ওবিতো রিনকে বলে দেয় যে সে তাকে পছন্দ করে। তখন রিন একটু টাইম নেয়, তবে শেষমেশ রিনও রাজি হয়ে যায়, কারণ সেই দিন ওবিতোর ফাইটটা দেখে রিন তার প্রতি আস্তে আস্তে দুর্বল হওয়া শুরু করে দেয়। তো এখানে ওবিতো ভিলেন হয়নি, এই কারণে সে কোনোহা ভিলেজের উপরেও কোনো ধরনের অ্যাটাক করবে না, সেই কারণে 9 টেল বিস্টটাও রিলিজ হবে না এবং শেষমেশ 9 টেল বিস্ট রিলিজ না হলে কুশিনা এবং মিনাটো বেঁচে থাকবে। সেই কারণে এই টাইম লাইনে নারুটো একজন অনাথ হয়ে বড় হবে না এবং সে 9 টেলসের জিনজুরিকে না হওয়ার কারণে ভিলেজের সবাই তাকে হেটও করবে না। Demon Slayer is now in Bangladesh. Yes, you heard it right. Demon Slayer এর ইনফিনিটি ক্যাসল মুভি এবং চেনসো ম্যানের মুভি বাংলাদেশে রিলিজ হতে চলেছে, যেটা তোমরা থিয়েটার এনজয় করতে পারবা। তো আজকের ভিডিওতে আমরা মূলত এটা এবং ডিমন স্লেয়ার এর মুভি নিয়ে কিছু কথা বলতে চলেছি। বাট ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও, আর ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজটাও ফলো করে দিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা সবাই জানি ডিমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসল মুভি আসতে চলেছে, যেটা 18 জুলাই জাপানে রিলিজ হবে এবং ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হবে 12 সেপ্টেম্বর, এবং তার সাথে চেনসো ম্যানেরও আরো একটা মুভি আসতে চলেছে। তো এখানে শেষমেশ স্টার সিনেপ্লেক্স একটা ভালো কাজ করেছে, এখানে তারা ডিমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসল মুভি এবং চেনসো ম্যানের মুভি বাংলাদেশে আনতে চলেছে, যেটা তোমরা বাংলাদেশে বসে থিয়েটার এনজয় করতে পারবা। এখানে যদি বাংলাদেশে রিলিজ ডেটের কথা বলি তাহলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ডেটে রিলিজ হবে বাংলাদেশেও সেই ডেটে রিলিজ হতে চলেছে। তার মানে ডিমন স্লেয়ারের মুভিটা ওয়ার্ল্ড ওয়াইড এর মতো 12 সেপ্টেম্বরই বাংলাদেশে রিলিজ হবে এবং চেনসো ম্যান রিলিজ হবে নভেম্বর মাসে। বাট মুভিগুলো কি আসলে এই ডেটে রিলিজ হবে? বিকজ অ্যাজ উই নো স্টার সিনেপ্লেক্সের একটা স্বভাব আছে যে তারা ডেট বারবার পিছাইতেই থাকে, যেটা আমরা এর আগে অনেকবার দেখেছি, শুধু একবার না। বাট এখানে তাদের ব্লেম দিয়ে কোনো লাভ নাই, কারণ তাদেরও কিছু ক্রাইটেরিয়া ফলো করে বাংলাদেশি মুভিগুলো আনতে হয়, যে কারণে মাঝে মাঝে একটু লেট হয়ে যাইতেই পারে। বাট এটা ডিমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসল আর্কের মুভি, এটা জাপানে মাত্র 15 মিনিটের মধ্যেই সবগুলো টিকিট সোল্ড আউট হয়ে গেছে। তোমরা কি বুঝতে পারতেছো? মাত্র 15 মিনিটে। এখানে জাপানে যেহেতু এত তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে গেছে, তাহলে ওয়ার্ল্ড ওয়াইড কি হইতে পারে সেটা ভাবো একবার। বাট এখানে আসল কথায় আসা যাক, এটা যেহেতু 12 সেপ্টেম্বর পুরো ওয়ার্ল্ড ওয়াইডে রিলিজ হইতাছে, তাই সেদিনে পাইরেসিও হবে, অবভিয়াসলি হবে। আর স্টার সিনেপ্লেক্স যদি 12 সেপ্টেম্বরে বাংলাদেশে মুভিটা রিলিজ না করে তাহলে বাংলাদেশের মানুষ অবভিয়াসলি পাইরেসি করেই দেখবে, বিকজ এটা ডিমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসল আর্কের মুভি। আর এখানে স্টার সিনেপ্লেক্স যদি লেট করে তাহলে কেউ বসে থাকবে না যে কবে থিয়েটারে হবে, তার আগেই তারা পাইরেসি করে দেখে নেবে। আর তারপরে গিয়ে যদি অনেকদিন পরে বাংলাদেশে রিলিজ হয় তাহলে থিয়েটারে তেমন একটা মানুষ হবে না, কারণ অবভিয়াসলি একবার পাইরেসি হয়ে গেলে কেউ থিয়েটারের জন্য ওয়েট করবে না যে তুমি কবে থিয়েটারে আনতেছো, তার আগে তারা পাইরেসি করে দেখে নেবে। এন্ড দেন লেট করে রিলিজ দেওয়ার পরে যখন থিয়েটারে কোনো লোক হবে না তাদেরই লস হবে। তাই স্টার সিনেপ্লেক্সের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা 12 সেপ্টেম্বর রিলিজ দেন যেভাবেই হোক, না হলে ধরতে গেলে একদিক থেকে আপনাদেরই লস হবে। আর তার সাথে চেনসো ম্যানের মুভিটা তো আছেই। তো আই হোপ স্টার সিনেপ্লেক্স ঠিক ডেটে রিলিজ করবে। আর তোমরা যারা অডিয়েন্সরা আছো তাদের কাছে আমার একটাই অনুরোধ যে তোমরা প্লিজ থিয়েটার গিয়ে দেখো, কারণ এটাই সময়। কারণ এখন যদি আমরা সাপোর্ট না করি তাহলে ফিউচারে বাংলাদেশে কোনো অ্যানিমে আসবে না। তোমরা কি জানো কাকাশি কেন মাস্ক পরে? তাছাড়া তোমরা এটা কি জানো যে কাকাশি কেন বিয়ে করেনি? তো আজকের ভিডিওতে আমরা কাকাশি সম্পর্কে এমনই 10টি আননোন ফ্যাক্ট সম্পর্কে জানতে চলেছি, যেগুলোর অধিকাংশই তোমরা জানো না। আর যে দুইটা ফ্যাক্টের কথা বললাম ওই দুইটা জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। তবে ভিডিও শুরু করার আগে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম ফলো করে দিতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তোমরা কি জানো হিরোজেন সারুটোবি মারা যাওয়ার পরে যখন 5th হোকাগে চুজ করার সময় আসে তখন ভিলেজ এল্ডার্স আর জিরায়ে মিলে কাকাশিকে 5th হোকাগের একজন ক্যান্ডিডেট হিসাবে ধরে। তবে পরে জিরায়ে কাকাশিকে বাদ দিয়ে সোনাটাকে 5th হোকাগে বানানোর জন্য বলে, এবং তার সাথে কাকাশিও তখন প্রস্তুত ছিল না, যে জন্য সে 5th হোকাগের প্লেসটা নিজেও নিতে চায়নি, কারণ হিরোজেন সারুটোবি মারা যাওয়া সবকিছু একদম হঠাৎ করে হয়েছিল এবং সে কারণে সে মানা করে দেয়।
তোমরা কি জানো ফার্স্টের দিকে অ্যানিমেতে কাকাশি একজন সামুরাই হিসাবে ইন্ট্রোডিউস করানোর কথা হয়েছিল, নাকি একজন নিনজা হিসাবে। এমনকি নারুটোর রাইটার মাসাশি কিশিমোটো ফার্স্টের দিকে একটা মাঙ্গা লিখতে চেয়েছিলেন যেটা হবে পুরোপুরি সামুরাইদের নিয়ে, কিন্তু পরে তিনি দেখেন শোনেন জাম্পে অলরেডি একটা সামুরাইদের নিয়ে মাঙ্গা আছে, সেই জন্য সে এটাকে একটা নিনজা ভিলেজের কাহিনী হিসাবে তুলে ধরে। এখন তোমাদের কি মনে হয় নারুটো যদি একটা সামুরাই কাহিনী হতো তাহলে কি হতো? কমেন্টে জানিয়ে যাও। তোমরা কি জানো কাকাশির নাম শুধু একটা নাম না, এরও একটা হিউজ মিনিং আছে। আমরা যেমন জানি কাকাশি নামটা দুইটা শব্দ দিয়ে তৈরি হয়েছে, একটা হলো কাকাশি আর একটা হলো হাতাকে, দুইটা একসাথে করে কাকাশি হাতাকে। তো কাকাশি অর্থ হলো স্কেয়ারক্রো আর হাতাকে অর্থ হলো ফার্মল্যান্ড। তো এই দুইটার মিনিং যদি একসাথে করা হয় তাহলে হয় স্কেয়ারক্রো ইন দ্য ফার্মল্যান্ড। এখন যে ফ্যাক্টটা থাকছে ওইটা হয়তো তোমরা অনেকেই জানো। তো কাকাশি আজ পর্যন্ত 1000-এরও বেশি জুৎসু কপি করেছে, বাট কাকাশি যে শুধু জুৎসু কপি করেছে এমনটা নয়, তার নিজের বানানো 2টা জুৎসু আছে। তোমরা কি জানো একটা ইন্টারভিউতে নারুটোর রাইটার মাসাশি কিশিমোটোকে জিজ্ঞেস করা হয় যে আপনি যদি নারুটোর কোনো ক্যারেক্টারদের নিয়ে আলাদা একটা মাঙ্গা লিখতে চাইতেন তাহলে কাকে নিয়ে লিখতেন? তখন মাসাশি কিশিমোটো অ্যান্সার দেয় যে তার কাছে যদি সুযোগ থাকতো এবং যদি তিনি নারুটোর কোনো ক্যারেক্টারদের নিয়ে আলাদা একটা মাঙ্গা লিখতে চাইতেন তাহলে তিনি কাকাশি হাতাকেকে নিয়ে লিখতেন। কি হতো যদি ওরোচিমারু কোনোহার একজন হোকাগে হতো? তাহলে কোনোহায় কি কি ধরনের পরিবর্তন আসতো? এবং ওরোচিমার যদি হোকাগে হতো তাহলে সেটা কোনোহার জন্য ভালো হতো নাকি সেটা খারাপ হতো? নারুটোর লাইফের উপর কি চেঞ্জ আসতো, কোনোহার উপরে কি চেঞ্জ আসতো, ওইসব নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এন্ড দিস ভিডিও ইজ গনা বি ক্রেজি, বাট ওয়েট ভিডিও শুরু করার আগে তোমরা আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে ফলো করে দিতে পারো, লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর সাথে চাইলে ডিসকর্ডটাও জয়েন হয়ে নিও, আমরা এখানে মাঝে মধ্যে কথা বলি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমাদের কাহিনীটা শুরু হবে থার্ড শিনোবি ওয়ারের পর থেকে। তো তখন ওয়ার শেষ হয়ে যাবে এবং হিরোজেন সারুটোবিও অবসরে যাবে। তখন কোনোহাকে পরিচালনা করার জন্য নতুন একটা হোকাগে দরকার। ফার্স্টের দিকে জিরায়াকে হোকাগে হওয়ার জন্য বলা হয়, বাট জিরায়া অ্যাজ অলওয়েজ রিজেক্টই করে দেয়। তখন মেন টাইম লাইনে আমাদের মিনাটো নামিকাজেকে হোকাগের দায়িত্ব দেওয়া হয়, বাট আমাদের এই টাইম লাইনে মিনাটো নামিকাজেকে হোকাগে হওয়ার দায়িত্বটা দেওয়া হবে না, কারণ সে তখনও অনেক ইয়াং এবং যেহেতু তার বয়স কম সেজন্য সবাই ভাববে সে হয়তো এই পদের জন্য উপযুক্ত নয়। এবং তার সাথে ডানজো এবং ওরোচিমারু ষড়যন্ত্র তো আছেই। তো সবার শেষে গিয়ে একজনই বাকি থাকছে, সেটা হলো ওরোচিমারু। তো ওরোচিমারুকে কেউ এই দায়িত্ব দিতে চায় না, তবে ডানজো এবং ভিলেজ এল্ডার্স এর চাপাচাপিতে ওরোচিমারুকে হোকাগে হওয়ার দায়িত্বটা দেওয়া হয়। তো এভাবেই ওরোচিমারু হয়ে যায় ফোর্থ হোকাগে। কোনোহা এখন একদম স্তব্ধ, কেউ ওরোচিমারু সাপোর্টে আছে আবার কেউ ওরোচিমারু বিপক্ষেও আছে। তো এভাবেই দিন চলতে থাকে। মেন টাইম লাইনের মতো এই টাইম লাইনেও একদিন নাইনটেলস এর অ্যাটাক হয়। তো এখানেও নিনজারা নাইনটেলস কে থামানোর কাজে লেগে পড়ে। এই টাইম লাইনেও নাইনটেলস কে থামাতে গিয়ে মিনাটো এবং কুশিনা মারা যায়। মেন টাইম লাইনের মতো এবারও নাইনটেলস কে নারুটোর মধ্যে সিল করে দেওয়া হয়। তোমরা এখন নারুটো শিপুডেন বাংলা ডাবে দেখতে পারবা। ইয়েস, ইউ আর ইট রাইট, তোমরা নারুটো শিপুডেন বাংলা ডাবে পেতে চলেছো এবং হয়তোবা এই ভিডিওটা আস্তে আস্তে বাংলা ডাব রিলিজও হয়ে গেছে। তো আজকের ভিডিওতে বেশি কিছু না, আমরা এটা নিয়ে কথা বলতে চলেছি। আমি এটা নিয়ে কথা বলবো যে তোমরা বাংলা ডাব কোথায় দেখতে পারবা বা বাংলা ডাব দেখা ঠিক হবে কিনা। তো ভিডিও শুরু করার আগে ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটা ফলো করে দিও, সেটা ডিসকর্ডটাও জয়েন হয়ে নিও। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো আমরা যেমন জানি নারুটো এর আগে অলরেডি বাংলা ডাবে রিলিজ হয়েছে, বাট ওইখানে বলতে গেলে তোমার নারুটো যে পুরো 720টা এপিসোড সবার ডাব ছিল না, সেখানে শুধু ওজি নারুটোর বাংলা ডাবটা রিলিজ করা হয়েছিল। তারপরে যখন নারুটো শিপুডেন স্টার্ট করে তারা শুধু হিন্দি ডাবেই করেছিল, বাট বাংলা ডাবে তারা নারুটো শিপুডেন আনেনি। তো আমরা যদি এখন সেই ওজি নারুটোর বাংলা ডাবের কথাটাই বলি, তো সেটা কাইন্ডা ঠিকই ছিল। ওইটাকে একেবারে ভালো বলবো না আবার একেবারে খারাপও বলবো না, জাস্ট ইউ ক্যান সে এভারেজ টাইপের। আমি 2-3টা এপিসোড বাংলা ডাবে দেখেছিলাম জাস্ট রিভিউ করার জন্য, এন্ড এটা ঠিকই ছিল। তো সোনিয়ে এখন নারুটো শিপুডেনেরও ডাবিং আনতে চলেছে। আমার জানা মতে সোনিয়ে নারুটো শিপুডেনের ফার্স্ট 220টা এপিসোড ডাবিং করেছিল, বাট তারা বাংলাতে করেছিল না, তারা হিন্দিতে ডাবিং করেছিল। এখন সোনিয়ে তাদের চ্যানেলে নারুটো শিপুডেনের ডাবিং এর যে ট্রেলারটা রিলিজ করে সেখানে লাস্ট মোমেন্টে নিচে বাংলা লেখা ছিল, তো হোপফুলি বাংলাতেও আসবে। তো এখন কথা বলা যাক তোমরা কিভাবে দেখবা। তো যাদের বাসায় টিভি আছে তারা ইজিলি সোনিয়ে থেকে নারুটো দেখতে পারবা, বাট তোমাদের মধ্যে যারা আসছো যে অনলাইন থেকে তোমরা অ্যানিমে দেখো তাদের জন্য কি? তো তোমাদের জন্য আমার কাছে 2টা সলিউশন আছে। ফার্স্টে তোমরা টফি অ্যাপ ডাউনলোড করবা প্লে স্টোর থেকে। তখন অ্যাপে ঢোকার পরে তোমরা একদম নিচে গিয়ে সোনিয়ে পাবা, ওই চ্যানেলের উপরে ক্লিক করবা। সেখানে তোমরা সোনিয়ে টিভিতে যেটা চলতেছে তোমরা ওইখানেও সেটা লাইভ দেখতে পারবা। আজকে আমরা মাদারা উচিয়ার পুরো লাইফ স্টোরি সম্পর্কে জানতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে তোমরা চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও।
তো মাদারা উচিহা জন্মগ্রহণ করে ওয়ারিং স্টেট পিরিয়ডে। তার পিতার নাম ছিল তাজিমা উচিহা এবং সে ছিল তার পরিবারের সব থেকে বড় সন্তান। ধরতে গেলে ছোটবেলা থেকেই মাদারা উচিহা এবং তার ভাই বোনেরা যুদ্ধক্ষেত্রে বড় হতে থাকে। সেখানে উচিহা ক্ল্যানের অপোজিটে ছিল সেনজু ক্ল্যান। এই টাইমে পরিবারের সন্তানদেরকে ছোটবেলা থেকে যুদ্ধের জন্য পাঠিয়ে দেওয়া হতো এবং এই যুদ্ধের জন্যই মাদারা উচিহার 3 জন ভাই মৃত্যুবরণ করে। শুধুমাত্র তার একজন ভাই বেঁচে যায়, যার নাম হলো ইজুনা উচিহা। তো এভাবে বরাবরের মধ্যে যুদ্ধ চলতেই থাকে। সেই সময়ে মাদারা উচিহার দেখা হয় তার সমবয়সী আরেকটা ছেলের সাথে এবং আস্তে আস্তে তারা অনেক ক্লোজ ফ্রেন্ড হয়ে যায় এবং সেই ছেলেটা আর কেউ না, সে ছিল হাশিরামা সেনজু। এখানে মাদারা উচিহার মতো হাশিরামাও তার কিছু ভাইদের যুদ্ধক্ষেত্রে হারিয়েছে। সেই জন্য তারা দুইজন এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখে যেখানে শিশুদের যুদ্ধ করতে হবে না। তো এখানে একটা টুইস্ট হলো, মাদারা উচিহা বা হাশিরামা সেনজু কেউই একে অপরের ক্ল্যানের নাম জানতো না। তবে কিছু সময় যাওয়ার পরে হাশিরামা জানতে পারে যে মাদারা উচিহা ক্ল্যানের এবং মাদারা জানতে পারে হাশিরামা সেনজু ক্ল্যানের এবং একদিন গিয়ে তাদের ক্ল্যানও তাদের এই ফ্রেন্ডশিপের কথা জেনে যায়। তারপরে তাদের দুইজনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেওয়া হয়। এখন তাদের কাছে দুইটা অপশন দেওয়া হয়, তাদেরকে নিজের পরিবারকে বেছে নিতে হবে, না হলে নিজের বন্ধুত্বকে বেছে নিতে হবে। তো শেষমেশ নিজের ক্ল্যানের কথা ভেবে মাদারা উচিহা ক্ল্যানের পক্ষে যায় এবং তারপরে মাদারা উচিহার শারিঙ্গানও অ্যাক্টিভেট হয়ে যায়। তো পরবর্তী বছরগুলোতে মাদারা এবং হাশিরামা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করে। তো এখানে মাদারা কখনোই হাশিরামার বিরুদ্ধে জিততে পারে না। এখানে হাশিরামার হাতে সুযোগ থাকা সত্ত্বেও সে মাদারাকে মারে না, কারণ সে মাদারাকে এখনো তার ফ্রেন্ড হিসাবে কনসিডার করতো। তো এইভাবে দশকের পর দশক ধরে তাদের যুদ্ধ চলতে থাকে, বাট কোনো ফলাফলই আসে না। এভাবে এমন একটা সময় মাদারা এবং হাশিরামা দুইজনই নিজের নিজের ক্ল্যানের লিডার হয়ে যায় এবং হাশিরামা এই সুযোগেই উচিহা ক্ল্যানের সাথে শান্তি চুক্তি করার প্ল্যান করে। অনেক উচিহা এটা মেনে নিলেও মাদারা উচিহা এটাকে রিজেক্ট করে দেয়। তারপরে এমন একদিন একটা যুদ্ধে হাশিরামার ছোট ভাই তোবিরামার হাতে মাদারার ছোট ভাই ইজুনা নিহত হয়। তখন মাদারা উচিহা ইজুনা উচিহার শারিঙ্গানটাকে নিজের চোখে ট্রান্সপ্লান্ট করে এবং মাদারা উচিহা পেয়ে যায় মাঙ্গেকিও শারিঙ্গান। তো তারপরে মাদারা উচিহা আবার একটা আক্রমণ করে, বাট এখানেও মাদারা উচিহা হাশিরামার হাতে হেরে যায়। ইচিগো কুরোসাকি পুরো ব্লিচ অ্যানিমের ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ক্যারেক্টার। সে সব থেকে পাওয়ারফুল বিকজ সে সিরিজের মেন ক্যারেক্টার। অবভিয়াসলি আমরা বেশিরভাগ অ্যানিমেতে দেখে থাকি যে মেন ক্যারেক্টার সব থেকে পাওয়ারফুল হয়ে থাকে, বাট আমি কিন্তু জেজেকে রিউজি তাদুরির কথা বলিনি। আমরা সবাই জানি ইচিগো কুরোসাকির অনেকগুলো ফর্ম আছে। তো আজকের এই ভিডিওতে আমরা এই ফর্মগুলোকে র্যাঙ্কিং করতে চলেছি ফ্রম উইকেস্ট টু স্ট্রংগেস্ট। বেশি বকবক না করে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সবার প্রথমে শুরু করতে হবে অবভিয়াসলি তার হিউম্যান ফর্ম দিয়ে। ইচিগোর এই হিউম্যান ফর্মটা তার সব থেকে উইকেস্ট ফর্ম। তাই বলে তুমি ভেবো না তুমি ওকে গিয়ে একটা ঘুষি মারবে আর উল্টে পড়ে যাবে, তোমাকেই উল্টো করে আছাড় মারবে তখন। ইচিগোর এই হিউম্যান ফর্মটা তার সব থেকে উইকেস্ট ফর্ম হলেও এই ফর্মে সে নর্মাল হিউম্যানের তুলনায় অনেক বেশি স্ট্রং থাকে। সে 5-6 জন লোককে একাই হারিয়ে দেওয়ার ক্ষমতা রাখে এবং সে মৃত স্পিরিচুয়াল এনার্জি পর্যন্ত দেখতে পারতো। এইসব জিনিস অবভিয়াসলি হওয়ার কথা কারণ সে সিরিজের মেন ক্যারেক্টার না, এটা একদমই সেই জন্য না। এটা হয়েছে বিকজ তার মা একজন কুইন্সি ছিল এবং তার বাবা একজন সোল রিপার ছিল। তারপরে আসে তার সাবস্টিটিউট শিনিগামি ফর্ম। তো ব্লিচ এপিসোড 1-এ যখন রুকিয়া একটা হলোর কাছ থেকে মার খেয়ে কেলিয়ে পড়ে, তখন রুকিয়া ইচিগোকে তার শর্ট দিয়ে স্ট্যাপ করে দেয় এবং তারপরে তার সোল রিভারের যে পাওয়ারটা ছিল সেটা ইচিগোর মধ্যে ট্রান্সফার হয়ে যায়। তো রুকিয়া ডিসাইড করে যে তার অর্ধেক শিনিগামি পাওয়ার সে ইচিগোর মধ্যে ট্রান্সফার করে দেবে, বাট আমাদের ইচিগো পুরো শক্তি চুষে নেয়। রাসেনগান কে ক্রিয়েট করে, মিনাটো নাকি আশুরা? এবং এটা নিয়ে ফ্যান্সদের মধ্যে অনেক বড় একটা কনফিউশন চলে। অনেকে মনে করে রাসেনগান মিনাটো ক্রিয়েট করেছে এবং অনেকে মনে করে রাসেনগান আশুরা ক্রিয়েট করেছে। কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা শর্টস আপলোড করি যেখানে আমি বলেছি নারুটো অ্যানিমেতে কারা কারা রাসেনগান ইউজ করতে পারে এবং সেখানে এমন কিছু কমেন্ট আসে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে রাসেনগানের পুরো ইতিহাস এবং রাসেনগানের ক্রিয়েটর আসলে কে সেটা নিয়ে অনেক ভালোভাবে জানিয়ে দেবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো সর্বপ্রথম রাসেনগান তৈরি করে আমাদের ফোর্থ হোকাগে মিনাটো নামিকাজে। সে মূলত টেল বিস্ট বমকে দেখে এবং সেটা থেকে ইন্সপায়ার হয়ে এমন একটা জুৎসু ক্রিয়েট করার কথা ভাবে, সেটার জন্য কোনো হ্যান্ড সাইন পারফর্ম করা লাগবে না এবং শেষমেশ মোট 3 বছর পরিশ্রম করার পরে সে রাসেনগান ক্রিয়েট করে ফেলে। আর এই রাসেনগানের নামকরণটা কুশিনা উজুমাকি করেছিল। রাসেনগান একটা ইনকমপ্লিট জুৎসু ছিল যেটা মিনাটো কমপ্লিট করার আগেই মারা যায়। তারপরে কাকাশি হাতাকে রাসেনগানের সাথে লাইটনিং নেচার ট্রান্সফরমেশন জুৎসু অ্যাড করতে যায়, তবে সেটা সাকসেসফুল হয় না এবং ভুল করে চিদরি তৈরি হয়ে যায়। তো এবার আসা যাক কিভাবে রাসেনগান তৈরি করতে হয়। রাসেনগান তৈরি করার জন্য আমাদেরকে 3টা দিকে নজর দিতে হবে। ফার্স্টে থাকছে রোটেশন। রাসেনগান শেখার প্রথম ধাপে আমাদের চাকরা রোটেশনটা শেখা লাগে। এখানে মূলত নিজের চাকরাকে চতুর্দিকে ঘোরাতে হয়। আমরা দেখেছি নারুটো যখন রাসেনগান শেখে তার কাছে একটা পানি ভর্তি বেলুন দেওয়া হয় এবং তার চাকরা রোটেশনের মাধ্যমে এই বেলুনটাকে ফাটাতে হয় এবং যখন চাকরা রোটেশনের মাধ্যমে সেই বেলুনটাকে ফাটাতে সফল হবে তখন প্রথম ধাপ কমপ্লিট হয়ে যাবে।
asking Bangladeshi YouTubers about their favorite anime. তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের টপ ইউটিউবারদের কাছ থেকে শুনতে চলেছি তাদের টপ 5 ফেভারিট অ্যানিমে কোনগুলো। তবে ভিডিও শুরু করার আগে তোমরা চাইলে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম ফলো করে দিতে পারো, আর যদি চাও তাইলে ডিসকর্ডেও জয়েন হয়ে নিতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সবার প্রথমে থাকছে অর্ণব ভাই, তার চ্যানেলের নাম অ্যানিস্ট্রি। সেও আমাদের মতো অ্যানিমে নিয়ে ভিডিও বানিয়ে থাকে, তোমরা যারা চিনো না তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সো আমি তার কাছে সিম্পলি আস্ক করি যে আপনার টপ 5 অ্যানিমে কোনগুলা, এবং এই হলো তার লিস্ট। ডোরেমন, ডেথ নোট, ডক্টর স্টোন, মনস্টার আর ওয়ান পিস ইজ রিয়েল। বাট ওয়েট, তারপরে আমি সেম জিনিস রোহান ভাইয়ের কাছ থেকে শুনি। তার চ্যানেলের নাম হলো অ্যানিপ্রো বাংলা, তোমরা অনেকেই চিনে থাকবে, আর যারা চিনো না সাবস্ক্রাইব করে দিও। সো এই হলো তার লিস্ট। ফার্স্টে নারুটো, সেকেন্ডে অ্যাটাক অন টাইটান, থার্ডে মাই হিরো একাডেমিয়া, ফোর্থে ডিমন স্লেয়ার এবং লাস্টে স্পাই এক্স ফ্যামিলি। তারপরে আমি শুনি রাফিদ ভাইয়ের কাছ থেকে, তার চ্যানেলের নাম আকানো। তোমরা যারা চিনো না ডেসক্রিপশনে চ্যানেল মেনশন দেওয়া আছে, তোমরা সাবস্ক্রাইব করে দিও। আর এই হলো তার লিস্ট। প্রথমেই থাকছে ওয়ান পিস, তারপরে থাকছে জোজো, যেটার আমি পার্ট 1 দেখছি, তারপরে আছে ভিনল্যান্ড সাগা, তারপরে আছে অর্ব, এটা ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট অ্যানিমে, এবং লাস্টে আছে অ্যাটাক অন টাইটান। তারপরে আমি আজিম ভাইয়ের কাছ থেকে তার টপ 5 ফেভারিট অ্যানিমে সম্পর্কে শুনি। তার চ্যানেলের নাম ওটাকু আজিম, ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে। সো এই হলো তার লিস্ট। ফার্স্টে আছে নারুটো, তারপরে অ্যাটাক অন টাইটান, তারপরে বার্জার্ক, দেন থাকছে কাউবয় বিবপ, এবং লাস্টে থাকছে টেরর অফ রেজোনেন্স। অ্যাগেন বলতেছি, তোমরা যারা চিনো না তার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তারপরে আমি সাদিক ভাইয়ের কাছ থেকে তার টপ 5 লিস্টটা নিই। তো তার চ্যানেলের নাম হলো শিনোবি উইব, তোমরা অনেকেই চিনে থাকবে। তো এই হলো তার লিস্ট। ফার্স্টে আছে ওয়ান পিস, তারপরে মনস্টার, তারপরে কোড গিয়াস, নাম্বার 4-এ আছে নারুটো, এবং 5th-এ আছে ব্লিচ। এখন থাকছে আমাদের ওয়ান অ্যান্ড অনলি শিশির ভাই, তার চ্যানেলের নাম হলো পোকি এক্সেল। তারে নিয়ে আর কি বলবো, তোমরা সবাই চিনো অফকোর্স। যা হোক, এই হলো তার লিস্ট। ফার্স্টে আছে অ্যাটাক অন টাইটান, সেকেন্ডে আছে ফুল মেটাল অ্যালকামিস্ট, থার্ডে আছে কোড গিয়াস, ফোর্থে আছে মুশোকো টেনসে, আর 5th-এ আছে পকিমন। এটাই কি তাহলে নিউ ওয়ান পিস? তোমাদের কি ওয়ান পিসের রিউমার কথা মনে আছে, যার সাথে থ্রিলার বার্কারকে জোরোর ফাইট হয় এবং শেষে রিউমা জোরোকে তার শটটা দেয়? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা অ্যানিমে সম্পর্কে বলতে চলেছি যেটা 2023 সালে ওয়ান পিসের রাইটার ইচিরো ওডার মাঙ্গা থেকে অ্যাডপ্ট করা হয়েছে, যেটার এপিসোড সংখ্যা মাত্র একটি। হ্যাঁ, ঠিকই শুনেছো, এপিসোড মাত্র একটা। আর এই অ্যানিমেটা বেস্ট শর্ট কিং রিউমার ব্যাক স্টোরি সম্পর্কে। ওয়েল, আই নো ইউ গাইজ আর এক্সাইটেড, সো লেটস স্টার্ট দ্য ভিডিও। সো এই ওয়ান শট মাঙ্গাটি রিলিজ হয় 1994-এ। হ্যাঁ, একদম ঠিকই শুনেছো, দ্য গ্রেট ইচিরো ওডা এটা ওয়ান পিসেরও আগে লিখেছিলেন, আর অলমোস্ট 1.5 বছর আগে এটার একটা অ্যানিমে অ্যাডাপ্টেশন নিয়ে আসা হয়, যার এপিসোড সংখ্যা মাত্র একটি, এবং এটি একটি 25 মিনিটের এপিসোড। আর এটার নাম তোমরা ভিডিও লাস্টে জানতে পারবে, সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ফার্স্ট অফ অল, এই অ্যানিমেটা দেখতে হলে তোমাদের ওয়ান পিস দেখা লাগবে না। তুমি ওয়ান পিস দেখেছো দেন ভালো, আর যদি তুমি না দেখে থাকো তাহলে তোমার কোনো সমস্যা হবে না। তো এপিসোড শুরু হওয়ার সময় আমাদের দেখানো হয় যে 8 বা 10 বছর আগে একটা ড্রাগনের হর্ন চুরি হয়ে যায়। এখন এই হর্নের কাজ কি? তো এই হর্নের সাহায্যে তোমরা একটা আসল ড্রাগনকে ডাকতে পারবে, এবং সেই ড্রাগনের সাহায্যে তোমরা পুরো গ্রামটাকে চালিয়ে দিতে পারবে। তারপরে শুরুতে আমাদের রিউমাকে দেখানো হয়, সে অনেক ক্ষুধার্ত ছিল এবং সে টাউনের ভিতরে খাবার খুঁজছিল, কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, রিউমা কিন্তু জোরোর মতো দেখতে। তো যা হোক, তারপর রিউমা একটা হোটেলের সামনে গিয়ে জানালা দিয়ে ভিতরে দেখতে থাকে। তো রিউমার এই খারাপ অবস্থা দেখে ফ্লেয়ার নামে একটা মেয়ে তাকে হোটেলের ভিতর ডাকে, যে কিনা হোটেলে কাজ করে। তারপরে রিউমাকে সে খেতে দেয়। তোমরা কি আরেকটা জিনিস লক্ষ্য করেছো, নামি এখানে কি করে? কি হতো যদি নারুটো একজন ভিলেন হতো? নারুটো উজুমাকি, ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট হোকাগে অফ অল টাইম। নারুটোর কাছে ছোটবেলা থেকে অনেক রিজন ছিল একটা ইভিল ক্যারেক্টার হওয়া, তবে নারুটো সে ইভিল হয়ে বেছে না নিয়ে সবার সামনে নিজেকে প্রুভ করেছে। তো আজকের ভিডিওতে আমরা একটা নতুন টাইমলাইন ক্রিয়েট করব, যেখানে নারুটো হবে একজন ইভিল ক্যারেক্টার। তো এই টাইমলাইনে নারুটোর মধ্যে নিজেকে প্রুভ করা যে মেন্টালিটি, ওইটা কি থাকবে? নারুটোকে আসলে একজন হোকাগে হতে চাইবে? সবকিছু জানতে হলে তোমাদের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখা লাগবে। আই নো ইউ গাইজ আর এক্সাইটেড, সো আর বেশি সময় নষ্ট না করিয়ে লেটস স্টার্ট দ্য ভিডিও। তো শুরুতেই আমরা জানি নারুটোর বাবা কোনোহা ভিলেজের একজন হোকাগে ছিলেন। নাইনটেলসের হাত থেকে ভিলেজকে বাঁচানোর জন্য সে এবং তার স্ত্রী মারা যায়, এবং সে নাইনটেলসকে নারুটোর মধ্যে সিল করে দেয়, এবং এই নাইনটেলস নারুটোর মধ্যে সিল হয়ে থাকার কারণেই সবাই তাকে হেট করা শুরু করে। ছোটবেলা থেকেই যেমন সে কারো ভালোবাসা পায়নি, ঠিক তেমনই তার বাবা মাও তার পাশে ছিল না। মেন টাইম লাইনে নারুটোর মধ্যে একটা মেন্টালিটি থাকে যে সবাই তাকে ভালোবাসবে এবং সে একজন গ্রেট হোকাগে হবে, এবং আমাদের টাইম লাইনে নারুটোকে সবাই এত ঘৃণা করে, এই জন্য নারুটোর মধ্যে একটা নেগেটিভ মেন্টালিটি ক্রিয়েট হবে। এবং
এখান থেকে নারুটো আস্তে আস্তে ইভিল হওয়া শুরু করবে। এই টাইম লাইনে নারুটো জানতে পারবে যে তার বাবা মিনাটো নামিকাজে 4th হোকাগে ছিলেন এবং এই ভিলেজকে বাঁচানোর জন্য মিনাটো নামিকাজে এবং কুশিনা উজুমাকি নিজেকে স্যাক্রিফাইস করে এবং মিনাটো উজুমাকি নিজেই তার মধ্যে নাইনটেল ফক্স সিল করে দিয়ে যায় এবং এখান থেকে শুরু হয় দ্য স্টোরি অফ ইভিল নারুটো। নিনজা একাডেমিতে নারুটো একজন চঞ্চল এবং ফানি একটা স্টুডেন্ট ছিল, তবে আমাদের টাইম লাইনে নিনজা একাডেমিতে নারুটো একজন চঞ্চল, ফানি এবং দুষ্ট ক্যারেক্টার হিসাবে থাকবে না, বরং সবার কাছ থেকে ঘৃণা পেতে পেতে সে নিজে একজন নীরব ক্যারেক্টার হয়ে উঠেছে এবং সে সবসময় সিরিয়াস থাকে। সে এক এক করে বিভিন্ন ধরনের ফরবিডেন জুৎসু শিখতে থাকে এবং সে হোকাগে অফিস থেকে বিভিন্ন ধরনের স্ক্রোল এবং বই চুরি করে নিনজা ওয়ার্ল্ডের গোপন রহস্য সম্পর্কে জানতে শুরু করে। নারুটোর বয়স অনেক কম হলেও তার ভিতরে বদলা নেওয়ার একটা প্রবণতা কাজ করে। সে কোনোহাকে একদম নতুন করে গড়ে তুলতে চায়, সেখানে কোনো হোকাগে থাকবে না, সেখানে শুধুমাত্র নারুটোর শাসন চলবে। নারুটো অ্যানিমেতে নিনজারা বিভিন্ন ধরনের মিশন করে থাকে এবং সেই মিশনগুলো ডি র্যাঙ্ক থেকে শুরু করে এস র্যাঙ্ক পর্যন্ত হয়। তো আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ক্যারেক্টার সম্পর্কে জানতে চলেছি যারা পুরো নারুটো সিরিজের সব থেকে বেশি মিশন কমপ্লিট করেছে। আর নাম্বার 1-এ যে থাকছে সে এত মিশন কমপ্লিট করেছে যে তার এই রেকর্ডটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। সো ক্যারেক্টারটাকে জানার জন্য ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। তো নাম্বার 10-এ থাকছে আসুমা সারুটোবি। আসুমা সারুটোবি হলো হিডেন লিভ ভিলেজের একজন নিনজা এবং সে 3rd হোকাগে হিরোজেন সারুটোবির ছেলে। আসুমা একজন পাওয়ারফুল উইন্ডস্টাইল ইউজার এবং 12 গার্ডিয়ান্সের একজন মেম্বার ছিল। আসুমা সারুটোবি আজ পর্যন্ত কমপ্লিট করেছে পুরো 719টা মিশন। তার মধ্যে থেকে ডি র্যাঙ্ক মিশন ছিল 111টা, সি র্যাঙ্ক মিশন ছিল 193টা, বি র্যাঙ্ক মিশন ছিল 270টা, এ র্যাঙ্ক মিশন ছিল 178টা এবং এস র্যাঙ্ক মিশন ছিল 20টা। তো তারপরে নাম্বার 9-এ থাকছে মাইট গাই। মাইট গাই নিজের হার্ডওয়ার্কের বলে অনেক পাওয়ারফুল একজন শিনোবি হয়ে উঠেছিল। মাইট গাই ছিল পুরো নারুটো সিরিজের ওয়ান অফ দ্য বেস্ট তাইজুৎসু ইউজার এবং মাদারা পর্যন্ত মাইট গাইকে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ডিক্লেয়ার করে। মাইট গাই তার জীবনে মোট মিলে 778টা মিশন কমপ্লিট করে। তার মধ্যে থেকে ডি র্যাঙ্কে ছিল 86টা, সি র্যাঙ্কে ছিল 270টা, বি র্যাঙ্ক মিশন ছিল 210টা, এ র্যাঙ্ক মিশন ছিল 199টা এবং এস র্যাঙ্ক মিশন ছিল 23টা। নাম্বার 8-এ থাকছে মিনাটো নামিকাজে। সে ছিল পুরো হিডেন লিভ ভিলেজের 4th হোকাগে এবং নারুটোর বাবা। তো মিনাটো অনেক ট্যালেন্টেড একজন শিনোবি ছিল। সে ফ্লাইং রাইজিন মাস্টার করেছিল এবং রাসেনগানের মতো জুৎসু ক্রিয়েট করেছিল। মিনাটো মোট মিলে 847টা মিশন কমপ্লিট করে। তার মধ্যে থেকে ডি র্যাঙ্কের মিশন ছিল 122টা, সি র্যাঙ্কের মিশন ছিল 147টা, বি র্যাঙ্কের মিশন ছিল 216টা, এ র্যাঙ্ক মিশন ছিল 323টা এবং এস র্যাঙ্ক মিশন ছিল 39টা। তুমি ওকে শোনেন অ্যানিমে দেখতে দেখতে বোর হয়ে গেছো? তুমি কি এখন কিছু নতুন ট্রাই করতে চাও? তুমি কি এমন একটা অ্যানিমে দেখতে চাও যেটা দেখার পরে তোমার মাথা উল্টাপাল্টা হয়ে যাবে? তো আজকের এই ভিডিওতে তোমাদের জন্য এমন একটা অ্যানিমে থাকছে যেটার মাত্র 3টা এপিসোড দেখলেই তুমি আমাদের বলবা হোয়াট দ্য ফুচকা হইতেছে। আর এই অ্যানিমেটাকে তুমি একদম কোনো সাধারণ অ্যানিমে ভাইবো না, এটা 2024-এ আমার দেখা ওয়ান অফ দ্য বেস্ট অ্যানিমে। তো আর বেশি লেট করবো না, কোল্ড ড্রিঙ্কস নিয়ে তোমরা বসে পড়ো, লেটস স্টার্ট দ্য ভিডিও। আমাদেরকে 15 সেঞ্চুরি যে পৃথিবীটা ছিল ওইটাকে দেখানো হয়। তো 15 শতাব্দীর আগে পরে বেশিরভাগ মানুষই জিওসেন্ট্রিজমে বিশ্বাস করত। তোমরা এখন বলবো ভাই জিওসেন্ট্রিজমটা কি? তো চিন্তা নিও না, লেট মি এক্সপ্লেন। তো আমরা ভালো করে জানি যে আমাদের পৃথিবী সহ অন্যান্য যে গ্রহগুলো আছে সেগুলো সানকে কেন্দ্র করে ঘোরে। তো অনেক আগে, ধরা যাক এই 15 সেঞ্চুরির আগে পরে, মানুষ এটাকে বিশ্বাস করতো না। তখনকার মানুষ একটা জিনিস বিশ্বাস করতো যে আমাদের এই পৃথিবীটা সেটা সৌরজগতের একদম কেন্দ্রে অবস্থিত। সূর্য, চাঁদ, নক্ষত্র এবং বাকি যে গ্রহগুলো আছে সেগুলো আমাদের পৃথিবীকে কেন্দ্র করে ঘোরে। তো এটাকেই বলা হয় জিওসেন্ট্রিজম। সেই টাইমের মেজরিটি পিপল এই জিওসেন্ট্রিজমে বিশ্বাস করতো। তো এখন টুইস্ট হলো যে সবাই এটাকে বিশ্বাস করতো না। যেমন এটা অবভিয়াস যে পৃথিবীতে যদি একটা জিনিসের পক্ষে মানুষ থাকে তাহলে তার বিপক্ষেও মানুষ থাকে। তো কিছু মানুষ ছিল যারা জিওসেন্ট্রিজমকে বিশ্বাস করতো না। তো তারা যে মেন কনসেপ্ট যে সানকে কেন্দ্র করে পৃথিবী সহ অন্যান্য গ্রহ, নক্ষত্র, যে ধূমকেতু ইত্যাদি রিভলভ করে, তারা এই জিনিসটাকে বিশ্বাস করতো এবং এই কনসেপ্টটাকে বলা হয় হেলিওসেন্ট্রিজম। তো এখন তোমরা বলতে পারো এটা ইন্টারেস্টিং কি আছে, কিছু লোক জিওসেন্ট্রিজমে মানতেছে, কিছু লোক হেলিওসেন্ট্রিজমে মানতেছে, তো আমরা কি করবো? তো এখনই চলে আসে সিরিজের মেন টুইস্ট। তো সেই সময়ে জিওসেন্ট্রিজমকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হতো, এতই বেশি গুরুত্ব দেওয়া হতো যে তুমি যদি জিওসেন্ট্রিজমকে বাদ দিয়ে হেলিওসেন্ট্রিজমকে মানো তাহলে তোমাকে জীবিত পুড়িয়ে ফেলে দেবে। তো এভাবে সিরিজের যে ক্যারেক্টারগুলো আছে তারা কি হেলিওসেন্ট্রিজমকে প্রমাণ করতে পারবে কি পারবে না সেটা নিয়ে মূলত এই কাহিনীটা, এবং শেষে গিয়ে কি হয় সেটা জানতে তোমাদের অ্যানিমেটা পুরো দেখা লাগবে। তো অ্যানিমেটার নাম হলো অর্ব অন দ্য মুভমেন্টস অফ দ্য আর্থ। এখানে মোট মিলে 25টা এপিসোড আছে যেটা তোমরা খুব সহজেই শেষ করে দিতে পারবে। একদিকে যেমন ওয়ান পাঞ্চ ম্যানে সিজন 3 অ্যানিমেশনের মা বাপ এক করে দিতেছে,
ঠিক তেমনি মাই হিরো একাডেমিয়া সিজন 8 আমাদের দিয়েছে পুরো ইয়ারের সব থেকে হাইস্ট রেটেড এপিসোড। তো এই ভিডিওতে আমরা এটা নিয়ে কথা বলতে চলেছি যে মাই হিরো একাডেমিয়া সিজন 8 এতটা ভালো কেন। ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারো, ইনস্টাগ্রাম ফলো করে দিতে পারো এবং ডিসকর্ডে জয়েন করে দিতে পারো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। দ্য জার্নি টু বিকাম দ্য গ্রেটেস্ট হিরো, এবং এই যাত্রাটা একেবারে ইজি ছিল না। 2016 সালে যখন মাই হিরো একাডেমিয়া স্টার্ট হয় তখন আমরা দেখেছি ইজুকি মিদোরিয়া কেমন ভাবে একজন ভীত এবং কোয়ার্কলেস ছেলে থেকে কিভাবে ধীরে ধীরে পুরো বিশ্বের লাস্ট হোপে পরিণত হয়। এবং এই সময় আমাদের সামনে এসে দাঁড়ায় মাই হিরো একাডেমিয়ার লাস্ট সিজন, সিজন 8। এবং এই সিজন 8 এর কাজেই ছিল মাই হিরো একাডেমিয়া কিভাবে শেষ হবে সেটার দায়িত্ব। আমরা অনেক অ্যানিমে, সিরিজ, মুভি ইটিসি দেখেছি যেগুলোর ফার্স্টে অনেক ভালো থাকে বাট লাস্টে গিয়ে এন্ডিংটা একেবারে খারাপ হয়। ঠিক তেমনই মাই হিরো একাডেমিয়া সিজন 8 এর কাঁধে এই দায়িত্বটাই ছিল যেন অ্যানিমেটা ভালোভাবে শেষ হইতে পারে। এখানে মাই হিরো একাডেমিয়াতে ফাইনাল ওয়ার আর্ক শেষে প্রতিটা ক্যারেক্টার গুলোর জার্নিতে প্রপার ক্লোজার দেওয়া হয় এবং এমন একটা এপিলগ শো করা হয় যেটা বছরের পর বছর ধরে চলে আসা স্ট্রাগলকে জাস্টিফাই করে। সব মিলিয়ে ভালোভাবে অবজার্ভ করলে দেখা যাবে কাজটা মোটেও ইজি নয়, বাট ফরচুনেটলি সিজন 8 বেশিরভাগ ক্ষেত্রেই সফল হয়েছে। আমরা এই সিজনে দেখতে পাই ফ্ল্যাশি এফেক্ট, ইটিসির থেকে স্টোরি থিম এবং ইমোশনাল প্লে অফকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। তোমরা কি জানো উচিয়া ম্যাসেকারের পরে সাসকে ছাড়াও আরো একজন উচিয়া অ্যালাইভ ছিল? তো আজকের এই ভিডিওতে আমরা নারুটোর এমনই কিছু হিডেন ডিটেলস সম্পর্কে জানতে চলেছি এবং আমি 100% শিওর যে সেগুলো তোমরা জানো না। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দ্য ভিডিও। তো শুরু করা যাক ফার্স্ট হিডেন ডিটেল দিয়ে, এবং আমি নিশ্চিত এটা তোমরা নারুটোর ভিতরে খেয়ালই করোনি। নারুটো শিপ্পুডেনের একটা এপিসোডে ক্লাসিক এরার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে সোনাডে কথা বলছিল যে নারুটো মনে হয় একটা ভাইরাসে আক্রান্ত হয়েছে, এবং সোনাডে যখন এক্সপ্লেন করে যে নারুটো কিভাবে সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে তখন আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয় এবং সেখানে একটা ক্রাউড ছিল এবং সেখানে সেই ভিড়ের মধ্যে দুইজন দাঁড়িয়ে ছিল এবং সেই দুইজন হলো হাকু এবং জাবুজা। এখানে ছবিটা অত ক্লিয়ার না বাট দিকে ভালো করে বুঝে যাইতেছে যে এটা হাকু এবং জাবুজা। ক্রেজি তাই না? আগে এরকম আরো ক্রেজি ডিটেলস থাকবে, সো সাবস্ক্রাইব করে দিও। সো এবার কথা বলা যাক আমাদের সেকেন্ড ডিটেল নিয়ে। এই ঘটনাটা ঘটে 4th গ্রেড নিনজা ওয়ারের পরে যখন নারুটো অনেক বেশি ফেমাস হয়ে যায়। তো তারপরে নারুটো এবং সাসকের ফাইনাল ফাইটের পরে যখন সবকিছু আবার নর্মাল হয়ে যায় তখন মানুষজন নারুটোর ইন্টারভিউ নেওয়ার জন্য কোনহা গেটে ভিড় করে এবং সেই ক্রাউডের মধ্যে আমরা গুরেনকে দেখতে পাই। এবং গুরেন হলো হিডেন সাউন্ড ভিলেজের একজন কোনোইচি যে কিনা ক্রিস্টাল স্টাইল কেকে গেনকা ইউজ করতে পারে। এবার কথা বলা যাক থার্ড নাম্বার নিয়ে। নারুটো শিপ্পুডেন এপিসোড 25 থেকে 30 এর মধ্যে যখন আকাতসুকি গারাকে কিডন্যাপ করে তাকে মেরে ফেলে, তারপরে নারুটোরা তাকে উদ্ধার করে এবং তাকে উদ্ধার করার পরে গ্র্যানিচিও নিজের জীবন দিয়ে গারাকে বাঁচায়। এবং গারা যখন জেগে ওঠে তখন সে দেখতে পারে স্যান্ড ভিলেজের অনেকগুলো নিনজা তাকে ঘিরে আছে এবং সেই ভিড়ের মাঝখানে এমন একজন নিনজাকে দেখা যায় যেটা তোমরা বিলিভই করবে না। হ্যাঁ, ভিড়ের মধ্যে আমরা ওরোচিমারুকে দেখতে পাই। এটা কি আসলে ওরোচিমারু এটা নিয়ে তো একদম সিউরিটি দেওয়া যায় না, তবে এর চুল এবং জামা কাপড় দেখে একে ওরোচিমারুর মতোই লাগে। এবার আসা যাক 4th নাম্বারে, এবং এইটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট হিডেন ডিটেলস গুলোর মধ্যে থেকে একটা। তবে একটা জিনিস যে এটা মাঙ্গাতে দেখা যায় বাট অ্যানিমেতে এটা ছিল না। ওজি নারুটোতে যখন নারুটো এবং জিরায়া ভিলেজ থেকে চলে যায় তখন নারুটো একটা দোকান থেকে একটা মাস্ক কেনে এবং তখনই আমরা সেই মাস্কের মধ্যে একটা মাস্ক দেখতে পাই এবং সেটা হলো ড্রাগন বলের কিওস মাস্ক। লিটারালি এটা অ্যানিমেতে দিতে কি সমস্যা হয়েছিল সেটা আমি বুঝতে পারলাম না, বাট এটা মাঙ্গার ভিতরে তোমরা ঠিকই দেখতে পারবা। 5 নম্বরে যে ডিটেলটা থাকছে সেটা আসলে অনেক কুল এবং আমি মনে করি এটা নারুটো টিমের অনেক স্মার্ট একটা মুভ ছিল। তো নারুটো শিপ্পুডেনের একটা এপিসোডে যখন রাইকাকে এবং কিলার বির মধ্যে ফাইট চলে এবং তখন যদি আমরা দেয়ালের দিকে ভালো করে লক্ষ্য করি তাহলে আমরা দুইটা পোস্টার দেখতে পাবো এবং এটা ছিল নারুটো ব্লাড প্রিজন মুভির পোস্টার। লিটারালি এটা ফার্স্টে দেখা টাইমে আমি ঠিক করে খেয়ালই করিনি, বাট পরে যখন রিসার্চ করলাম গিয়ে তখন দেখি যে এটা ঠিকই আছে এখানে। সত্যি কথা বলতে গেলে মুভির প্রমোশনের জন্য এটা একটা ভালো স্ট্র্যাটেজি ছিল। তো 6 নম্বর ডিটেলটা ঠিক আগের ডিটেলের মতোই। তো নারুটো শিপ্পুডেনের একটা এপিসোডে যখন সাকুরা উপর থেকে পড়ে গিয়ে সব স্মৃতি হারিয়ে ফেলে তখন ইনো তাকে সাহায্য করার জন্য তার সাথে বাইরে হাঁটতে বের হয় যেন বাইরে জিনিসপত্র দেখে বা এনভায়রনমেন্ট দেখে তার স্মৃতিগুলো ব্যাক আসতে পারে। এবং তার কিছুক্ষণ পরে সবাই একসাথে হয় এবং সেখানে সবাই একটা গাছের নিচে দাঁড়িয়েছিল। তখন আমরা রকলির পিছনে নারুটো রোড টু নিনজার পোস্টার দেখতে পাই।
আমাকে যারা পার্সোনালি চিনো তারা জানো তো আমি ওয়ান পিসের কত বড় ফ্যান, এবং যারা ওয়ান পিস ফ্যান আছো এই ডিটেলটা তোমাদের অনেক ভালো লাগবে আমি শিওর। তো বোরুটোর একটা এপিসোডে আমরা দেখতে পাই বোরুটো হোকাগে মনুমেন্টে নারুটোর ফেসের উপরে কিছু একটা আঁকছিল, এবং তখন আমরা মাঙ্গাতে দেখতে পাই এটা ছিল স্ট্র হেড ক্রুর সিম্বল। এটা নারুটোর ক্রিয়েটর মাসাশি কিশিমোটোর তরফ থেকে ওয়ান পিসের একটা ট্রিবিউট ছিল। একদিকে দুই মাঙ্গার অথর ফ্রেন্ড, আর এদিকে আমরা মারামারি করে চাই যে ওয়ান পিস বেটার নাকি নারুটো বেটার। তো ফাইনাল ভ্যালিতে যখন নারুটো এবং সাসকে ফাইট হয় তখন নারুটো রাসেনগান এবং সাসকে চিদোরি ইউজ করে, এবং তখন আমরা রাসেনগানের পাশে মিনাটো, জিরায় সহ আরো অনেকের হাত দেখতে পাই, যার থেকে বোঝা যায় যে এরা সবাই নারুটোর সাপোর্টে আছে। তবে সাসকের চিদোরিতে শুধু আমরা ইতাচির হাতই দেখতে পাই, এবং যার থেকে বোঝা যায় ইতাচি একাই 100। সো এখন যে ডিটেলটা থাকবে সেটাও কাকাশি স্কারের সাথে সম্পর্কিত। নিনজা ওয়ারের সময় কাকাশি যখন তার সুসানোকে অ্যাক্টিভ করে তখন আমরা কাকাশির সুসানোর যে ফেসটা ছিল তার লেফট সাইডে একটা স্কার দেখতে পাই, এবং যেটা কিনা কাকাশির নিজের স্কারকে রিপ্রেজেন্ট করে। তো তোমরা কি জানো উচিয়া ম্যাসেকারের পরে সাসকে সহ আরো একজন উচিয়া বেঁচে ছিল? এটা বেসিক্যালি কোনো অ্যানিমেশন মিস্টেক বা কোনো প্র্যাঙ্ক টাইপের কিছু ছিল। তো নারুটো ক্লাসিকের একটা এপিসোডে যখন আমাদের উচিয়া ম্যাসেকার সম্পর্কে বলা হয় এবং যখন এই ফ্ল্যাশব্যাকটা শেষ হয়ে যায় তখন নারুটো সাসকের দিকে তাকিয়েছিল, এবং তখনই নারুটোর সামনে দিয়ে একজন ছেলে দৌড়িয়ে যায় যার জামার পিছনে কিনা উচিয়া ক্ল্যানের সিম্বল ছিল। এটা বেসিক্যালি কোনো অ্যানিমেশন মিস্টেক বা কোনো প্র্যাঙ্ক টাইপের কিছু ছিল। সো হ্যাঁ, আজকের জন্য এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সায়োনারা।